কিও হ্যাঁ, ওটা বলছি পরে, ওটা পরে বলছি। এটা রেডি করে দাও তো, এটা বড় করা যাবে এটা। দেখো এটা আসছে। এটা ধরো, হুম, এরকম হলে করতে হবে। গোটা বোর্ডটা দেখতে পাচ্ছ সকলে? ঠিক, ওকে। চলো আমরা আজকে একটা সহজ জিনিস দিয়ে শুরুটা করব, তারপরে আমরা আস্তে আস্তে সেই যেগুলো একটু জটিল সেই জায়গাগুলোয় যাব। এবং এটা সকলেই তোমরা জানো এবং খুব ভালো করেই এটা সম্পর্কে সবাই অবগত আছে, তবু আমি জাস্ট মনে করিয়ে দেওয়ার জন্য বা কিছু নতুন যারা আসো তাদের একটু হেল্প হবে বলে আমি এটা চুজ করলাম। বায়ুর চাপ বলয় এবং নিয়ত বায়ু প্রবাহের সঙ্গে তার সম্পর্ক। আমরা ওইগুলো লিখছি না, তোমরা লিখলে লিখতে পারো। আমি শুধু এখানে চিত্রটা দেখানোর জন্য খুব তাড়াতাড়ি আমি এই জায়গাগুলোকে শেষ করব। বায়ুর চাপ বলয় আঁকার জন্য আমি যেটা প্রথম করলাম, 0 ডিগ্রি একটা নিরক্ষরেখা এবং তার উভয় দিকে 5 থেকে 10 ডিগ্রি। হ্যাঁ, এগুলো আমি সবকিছু লিখছি না, তোমরা একটু এগুলো যারা নতুন আছো হয়তো লিখলে লিখতে পারো, যারা পুরনো আছো সেগুলো সবাই জানো। এই যে নিরক্ষরেখার উভয় দিকে, উত্তর এবং দক্ষিণ, এটা নর্থ, এটা হচ্ছে সাউথ, উভয় দিকে আমি কি করলাম না 5 থেকে 10 ডিগ্রি পর্যন্ত একটা লাইন টানলাম এবং এটা তৈরি হয়ে গেল নিরক্ষীয় নিম্নচাপ বলয়। নিম্নচাপ বলয়। এরপরে দেখো উভয় দিকে আমি কর্কট ক্রান্তি রেখা, কর্কট ক্রান্তি রেখা এবং মকর ক্রান্তি রেখা, আমি কর্কট ক্রান্তি রেখা এবং মকর ক্রান্তি রেখা আঁকলাম এবং তার উভয় দিকে 5 থেকে 10 ডিগ্রি ওই রকম ভাবে কর্কট ক্রান্তি এবং মকর ক্রান্তি রেখার উভয় দিকে 5 থেকে 10 ডিগ্রি। তাহলে এখানে 23.5 ডিগ্রি উত্তর, এটা এটা 23.5 ডিগ্রি দক্ষিণ, নর্থ, এটা সাউথ। এইটা হয়ে গেল কর্কটীয় উচ্চচাপ বলয়। কর্কটীয় উচ্চ চাপ বলয়। এরপরে এটা হচ্ছে মকরীয় উচ্চচাপ বলয়। উচ্চচাপ বলয়। এরপরে দেখো আমরা প্রদেশীয় নিম্নচাপ বলয় যেগুলো আছে, সুমেরুবৃত্ত এবং কুমেরুবৃত্ত উভয় দিকে 66.5 ডিগ্রি উত্তর এবং 66.5 ডিগ্রি দক্ষিণ, উভয় দিকে আমরা 5 থেকে 10 ডিগ্রি এরকম যেটা আঁকলাম, এই চাপ বলয়টা হচ্ছে সুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়। আর এটা হচ্ছে কুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়। বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়। আর এইখানে দেখো 90 ডিগ্রি উত্তর এবং 90 ডিগ্রি দক্ষিণে একটা করে বায়ুর চাপ বলয় আমরা এইভাবে বৃত্তচাপ আকারে দেখিয়েছি। এটা হচ্ছে সুমেরু উচ্চচাপ বলয়। সুমেরু উচ্চ চাপ বলয়। আর এটা হচ্ছে কুমেরু উচ্চচাপ বলয়। উচ্চচাপ বলয়। তাহলে এখন দেখো আমরা এই চাপ বলয়গুলো, 7টা চাপ বলয় আছে এবং এই 7টা চাপ বলয়
যে অবস্থানগুলো তুমি যদি দেখো, যে একটা নিরক্ষীয় নিম্নচাপ বলয় এটা পৃথিবীর একদম মাঝ বরাবর অবস্থান করছে। এটা দেখো এখানে সূর্যরশ্মি লম্বভাবে কিরণ দেয়। সূর্যরশ্মি এখানে সবসময় লম্বভাবে কিরণ দেয়, তার জন্য এই অঞ্চলটা নিম্নচাপ বলয় তৈরি হয়েছে। তারপরে যে চাপ বলয়টা, এটা হচ্ছে কর্কটীয় উচ্চচাপ বলয়। কেউ একজন ঢোকার চেষ্টা করছো, কিন্তু আমার তো এখান থেকে উল্টো দিকে হয়ে যাচ্ছে। মানে আমরা চাপ বলয়গুলো এইভাবে মনে রাখতে পারি, প্রথমে নিম্নচাপ, তারপর উচ্চচাপ, তারপর নিম্নচাপ, তারপর উচ্চচাপ, এইরকম ভাবে মনে রাখতে পারি। হ্যাঁ, এগুলো আমি বলছি তোমাদের সকলের এগুলো মনে আছে। তবুও যদি ভুল হয়ে যায় কোনো কারণে, সেইগুলো এটা সহজ আর কি জিনিস। নিরক্ষীয় নিম্নচাপ এটা উচ্চচাপ, এটা নিম্নচাপ, এটা উচ্চচাপ। বাচ্চাদেরকে আমরা এইভাবে শেখাই আর কি। তোমাদেরকে এইভাবে শিখলে হবে না, এগুলো তোমাদের সকলের মনে আছে, সেটা ধরে নিয়ে আমরা কিন্তু এটা আগাবো। এবং আমি এগুলো নিয়ে খুব বেশি বিস্তারিত ব্যাখ্যায় যাব না। মানে কেন এটা হয়েছে, কেন এই উচ্চচাপ হয়েছে, এগুলো যাব না, কারণ এগুলো দেখবে এগুলো খুব সহজ জিনিস, এগুলো তোমরা হয়তো বেশিরভাগই জানো। আমি এটাকে ধরে নিই, কিন্তু পরবর্তী যে জায়গাগুলো সেইগুলোকে আমি গুরুত্ব দেবো। তা এইখানে যে চাপ বলয়গুলোর সঙ্গে নিয়ত বায়ুপ্রবাহের যে সম্পর্কগুলো হয়েছে, সেই নিয়ত বায়ুপ্রবাহের সম্পর্কগুলো আমরা দেখাবো। এবং ওইখানের পর থেকেই তোমার দেখবে যে বিভিন্ন ধরনের যে কোশ্চেন গুলো আর কি আসবে, যেমন চেফারেলের সূত্র, কোরিওলিস ফোর্স, বাইশ-বেলের সূত্র, এইরকম ভাবে যে এগুলো আছে। তারপরে বিভিন্ন ধরনের বায়ু প্রবাহ যেগুলো আছে, জিওস্ট্রপিক বায়ু, এই জিনিসগুলোর জন্য আমরা জাস্ট এইটাকে একটু রিভাইজ করে নিচ্ছি আর কি, অন্য কিছু নয়। এই জায়গাগুলো আমরা বেশি টাইম দেবো না। এরপর আমরা যেটা দেখাচ্ছি দেখো, উত্তর পূর্ব মানে সবসময় বায়ু উচ্চচাপ থেকে নিম্ন চাপের দিকে আসার চেষ্টা করে, মানে চেষ্টা করে নয়, এটাই নিয়ম। উচ্চচাপ থেকে বায়ু সবসময় নিম্ন চাপের দিকে যাবে, কিন্তু যাওয়ার কথা ছিল দেখো সোজাসুজি, সে গিয়ে পৌঁছাচ্ছে এরকম। এগুলো কেন হচ্ছে সেইগুলো আমরা ডিটেলসে আলোচনা আমরা পরবর্তী ক্ষেত্রে যেটা এটার পরে আমরা আলোচনাগুলো করব, ফেরেলের সূত্র, কোরিওলিস ফোর্স, এগুলো নিয়ে আলোচনা করব। এখন দেখো আমরা আমরা দেখব যে উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে আসছে, বায়ু যে দিক থেকে আসে তার দিক অনুযায়ী নাম হয়। বায়ুটা দেখো এখানে উত্তর দিক, এটা পূর্ব দিক, তাহলে এটার নাম হবে উত্তর পূর্ব। এটা উত্তর দিক, এটা উত্তর, এটা পূর্ব, তাহলে এই দিক অনুযায়ী এটা হলো উত্তর পূর্ব, মানে এই দিক থেকে আসছে। এটাকে তুমি যদি বাড়াও, তাহলে কোথা থেকে আসছে, এই দিক থেকে আসছে বায়ুটা, অর্থাৎ উত্তর পূর্ব দিক থেকে, ওই কোণ থেকে আসছে, ওই জন্য এটার নাম হচ্ছে উত্তর পূর্ব আয়ন বায়ু। আয়ন মানে পথ, একটা নির্দিষ্ট পথে সারা বছর ধরে নিয়মিত ভাবে প্রবাহিত হয়, এটাকে আয়ন বায়ু বলা হয়। এইগুলো দেখো নিচের দিকে আমরা দক্ষিণ গোলার্ধে যেগুলো দেখেছি, কর্কটীয় উচ্চচাপ বলয়, মকরীয় উচ্চচাপ, মানে সরি, দক্ষিণ গোলার্ধে মকরীয় উচ্চচাপ বলয় থেকে সেই রকম নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে বায়ু যাচ্ছে। তাহলে এটা হচ্ছে দক্ষিণ পূর্ব, কারণ এটা দক্ষিণ পূর্ব দিক থেকে যাচ্ছে, এটা হচ্ছে দক্ষিণ দিকে, এটা পূর্ব দিক, তাহলে দক্ষিণ পূর্ব আয়ন বায়ু, আয়ন বায়ু। এখন দেখো এই যে কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে, মানে আমরা সবসময় বলছি যে উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে যাবে, তাহলে এইখানে আবার যে উচ্চচাপটা আছে, এর পরের যে নিম্নচাপটা আছে, তাহলে এই চাপ বলয় থেকে বায়ুটা দেখো আবার ওই দিকে যাচ্ছে। কোন দিকে যাচ্ছে না দেখো, আমরা যদি এটা হচ্ছে উত্তর, এটা পশ্চিম, এটা হচ্ছে দক্ষিণ, তাহলে এই বায়ুটা কোন দিক থেকে যাচ্ছে, দক্ষিণ পশ্চিম। এই যে এই দিক থেকে, এই কোণ থেকে যাচ্ছে বায়ুটা, তাহলে এটা হচ্ছে দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু, দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু। বাচ্চারা অনেক সময় ভুল করে, আমাদের দেখেছি মানে মাধ্যমিকের পরীক্ষার খাতাতে প্রায় যেটা ভুল করে, যে এটা দক্ষিণ পশ্চিমটাকে না লিখে দক্ষিণ পূর্ব করে দিল এটা। মানে ওরা অনেক সময় বুঝতে পারে না এটা পূর্ব, বা এটা দক্ষিণটাকে দেখা গেল যে উত্তর করে দিল, কেননা এটা উত্তর গোলার্ধে আছে। এরকম ছোটখাটো ভুলগুলো তারা করে। তা আমাদের যেন এই ধরনের ভুলগুলো না হয়, আমরা এইগুলো জানি যে এই দিক থেকে বায়ুটা আসছে, যে দিক থেকে আসছে সেই দিক অনুযায়ী এটার নাম হয়। তাহলে এটা হবে দক্ষিণ
দেখো দক্ষিণ দিক থেকে যাচ্ছে, দক্ষিণ পশ্চিম দিক থেকে যাচ্ছে, ওই জন্য এটার নাম হয়েছে দক্ষিণ পশ্চিম পশ্চিম বায়ু। সেম মকরীয় উচ্চচাপ বলয় থেকে এই যে বায়ুটা আসছে নিম্নচাপের দিকে, এইটাও ওই একই রকম ভাবে দেখো, মানে তোমার এটা হচ্ছে উত্তর দিক, এটা পশ্চিম দিক, তাহলে এটা হয়ে যাবে উত্তর পশ্চিম, উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু। পশ্চিম দিক থেকে আসছে বলে পশ্চিমা বায়ু, পশ্চিমা বায়ু। এরপরে যেটা শেষে আছে আমাদের উচ্চচাপ, সুমেরু উচ্চচাপ। এটাও দেখো উত্তর পূর্ব আয়ন বায়ুর মতো এটাও আসছে উত্তর পূর্ব দিক থেকে, ওই জন্য এটারও নাম হচ্ছে উত্তর পূর্ব। এরপরে মেরু থেকে আসছে বলে মেরু বায়ু, মেরু বায়ু। দিকটা হচ্ছে উত্তর পূর্ব দিক থেকে আসছে। সেম জিনিস, এটা দক্ষিণ পূর্ব দিক থেকে আসছে, এটা হয়ে গেল দক্ষিণ পূর্ব মেরু বায়ু, মেরু বায়ু। তাহলে এই বায়ুগুলো এভাবে যাচ্ছে। এখন দেখো এই যে বায়ুগুলো মানে সোজাসুজি আসার কথা, সেটা না এসে বেঁকে যাচ্ছে, এটা উত্তর গোলার্ধে ডান দিকে, দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে যাচ্ছে। এইগুলো এইগুলো কিন্তু আমাদেরকে ভালো করে কিন্তু জানতে হবে যে এইটা কি জিনিস। এগুলো আমরা জানি যে এটা হচ্ছে ফেরেলের সূত্র বা কোরিওলিস ফোর্স, এগুলো কাজ করে এই এগুলো হয়েছে। তা ওই জায়গাগুলো থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে। কোশ্চেন দেখো এই মানে তোমার এখানে যে আমি জিনিসটা দেখালাম, এখান থেকে সরাসরি কোশ্চেন নাও আসতে পারে, কিন্তু এটা জানতে হবে তোমাদের। হ্যাঁ, জানা জেনে রাখতে হবে এই কারণেই যে তোমার এইটার ওপরে নির্ভর করেই কিন্তু আমরা পরবর্তী স্টেপগুলো আগাবো। তা এই জায়গাগুলোতে কারোর কিছু অসুবিধা নাই তো? এরপরে হ্যাঁ, ছোটখাটো এখান থেকে কোশ্চেন যেটা হতে পারে যে আয়ন শব্দের অর্থ কি, হ্যাঁ এইরকম ভাবে কোশ্চেন হতে পারে। বা গর্জনশীল চল্লিশা, হ্যাঁ গর্জনশীল চল্লিশা দক্ষিণ গোলার্ধে যেমন 40 ডিগ্রি উত্তর অক্ষাংশ, দক্ষিণ অক্ষাংশ গর্জনশীল চল্লিশা। তারপরে আছে 50, তারপরে আছে 60, এগুলো সবগুলোই। হ্যাঁ বলো। আয়ন শব্দের অর্থ পথ, হ্যাঁ এরকম ভাবে। হ্যাঁ পথ, হ্যাঁ আয়ন শব্দের অর্থ পথ, একটা নির্দিষ্ট পথে সারা বছর ধরে নির্দিষ্ট গতিতে মানে বা বাড়া কমা হতে পারে গতিটা, সেই বায়ুটা প্রবাহিত হয়, নির্দিষ্ট পথে প্রবাহিত হয় বলে এটা কিন্তু একটা মানে এটা থেকে বাণিজ্যও হয়। আগেকার দিনে পালতোলা জাহাজগুলো এই মানে কর্কটি উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে এইভাবে কিন্তু চলে আসতো জাহাজগুলো বাণিজ্যের জন্য, ওই জন্য বাণিজ্য বায়ু বলা হয় এটাকে। এইগুলো ছোটখাটো কোশ্চেন এইগুলো হতে পারে, এখান থেকে বিশাল কিছু কোশ্চেন তোমার হবে না। বা কোন দেশটা কোন বায়ু মানে এই এই ধরনের কোশ্চেন এখান থেকে হতে পারে একটু ডিপে, যে এই দেশটার উপর দিয়ে কোন ধরনের বায়ু নিয়ত বায়ু প্রবাহিত হয়, হ্যাঁ এইরকম ভাবে হতে পারে। হ্যাঁ, যে কোনো একটা দেশ বলে দিল যে এই দেশটার উপর দিয়ে কোন বায়ু প্রবাহিত হয়, তাহলে তোমাকে কিন্তু এই ছবিটা এবং এই যে অক্ষাংশগুলো এগুলো একটু মনে করে নিতে হবে, যে তাহলে সেই দেশটা কোন অক্ষাংশে অবস্থান করছে দেখি। হ্যাঁ, তাহলে তুমি কিন্তু সেটাকে প্রথমে সেটা উত্তর গোলার্ধে না দক্ষিণ গোলার্ধে, তারপর কত ডিগ্রি অক্ষাংশে অবস্থান করছে, তাহলে তার উপর দিয়ে কোন বায়ুটা গেছে, এইগুলো এই ধরনের কোশ্চেন হয়তো হতে পারে যদি একটু ডিপ থেকে হয়। আর না হলে এগুলো সরাসরি এই ধরনের কোশ্চেন হবে না। কিন্তু আমাদেরকে এটা জানতে হবে, কেননা এইখান থেকেই বিভিন্ন ধরনের যে সূত্রগুলো, সেই সূত্রগুলো এইখান থেকে কিন্তু তৈরি হয়েছে। তা সেই রকমই আমি একটা সূত্রের কথা বলছি, সেটা হচ্ছে কোরিওলিস ফোর্স বা প্রভাব, কোরিওলিস বল যেটাকে বলা হচ্ছে। দেখো পৃথিবী পৃষ্ঠে অনুভূমিক রূপে প্রবাহিত বায়ুর দিক বা অভিমুখ সাধারণত চাপ অবক্রম, চাপের যে ঢাল মানে উচ্চচাপ থেকে নিম্নচাপ, অবক্রম মানে হচ্ছে এখানে ঢাল, এবং পৃথিবীর ঘূর্ণন দ্বারা নির্ধারিত হয়। দেখো এখানে দুটো কথা বলা হলো, একটা হচ্ছে বায়ুর চাপ অবক্রম, আর একটা হচ্ছে পৃথিবীর ঘূর্ণন, কোন দিক থেকে কোন দিকে ঘুরছে, পশ্চিম থেকে পূর্বের দিকে ঘুরছে। পৃথিবীটা ঘুরছে এইরকম ভাবে প্রচন্ড গতিতে ঘুরছে, আবার বায়ুটা এই দিক থেকে মানে উচ্চ থেকে নিম্ন চাপের দিকে আসতে চাইছে। তাহলে দুটো ফোর্স কিন্তু এখানে দেখো কাজ করছে। হ্যাঁ, পৃথিবীটা সরে যাচ্ছে প্রত্যেকটা মুহূর্তে, হ্যাঁ প্রচন্ড গতিতে যাচ্ছে, ফলে কি হচ্ছে না বায়ু কিছুটা পিছিয়ে পড়ছে।
হ্যাঁ, এ যখন আগিয়ে যাচ্ছে সমান তালে কিন্তু বায়ু যেতে পারছে না, বায়ু কিন্তু কিছুটা পিছিয়ে পড়ছে। হ্যাঁ, দেখো এই যে বায়ুটা আসার কথা ছিল এখানে, কিন্তু পৃথিবী তার আগে অনেকটা আগিয়ে গেছে, এ কিছুটা পিছিয়ে পড়ছে। এইটা একটা ফোর্স কাজ করছে। আবার মানে তোমার যেটা মানে বায়ুর চাপ ঢাল যেটা করা হয়েছে, যে এইটার উপরে নির্ভর করছে যে সে কতটা স্পিডে যাচ্ছে। হ্যাঁ, তা এইগুলো দ্বারা নির্ধারিত হয়। পৃথিবীর নিজ অক্ষরেখার ওপর পশ্চিম থেকে পূর্বে ঘোরে এবং এই ঘূর্ণনের জন্য বায়ুর দিক বিক্ষেপ, এর জন্য বায়ুর দিক বিক্ষেপ হয়। মানে দিকটা যে দিক থেকে আসার কথা, মানে এটা সরাসরি উত্তর থেকে দক্ষিণে আসার কথা ছিল, কিন্তু কি হলো না, সে দিক বিক্ষেপ হয়ে গেল, দিকটা অন্য দিকে হয়ে গেল। মানে এটা আমরা উত্তর বায়ু বলতে পারলাম না, এটা যদি দেখো বিক্ষেপ হয়ে কি হয়ে গেল, উত্তর পূর্ব বায়ু হয়ে গেল। দিক বিক্ষেপ হওয়ার জন্য মানে আমাদের এইখানে কিন্তু নামটা দেখো পাল্টে গেছে, উত্তর পূর্ব লিখতে হয়েছে, বা বিচ্যুতি হয়ে যায়। এই রকম বায়ুর দিক বিক্ষেপকারী বলকে বিক্ষেপ বল বলে। এরপরে দেখো সালটা একটু মনে রাখবে, এখানে 1792 থেকে 1843, 1792 থেকে 1843 সালের মধ্যে জি কোরিওলিস সর্বপ্রথম এই ব্যাপারটা অধ্যয়ন করে। সর্বপ্রথম এই ব্যাপারটাকে লক্ষ্য করে কোরিওলিস। কি ব্যাপার না, যে বায়ুটা তো আসার কথা ছিল এই জায়গায়, এইখান থেকে যে বায়ুটা ছেড়েছে তার আসার কথা ছিল এই জায়গায়, সেই বায়ুটা কোথায় গেল না, এই জায়গায় চলে গেল। এই জিনিসটা প্রথম লক্ষ্য করেছিল জি কোরিওলিস। কোরিওলিস বল উত্তর গোলার্ধের ডান দিকে। এরপরে দেখো কোরিওলিস বলটা উত্তর গোলার্ধে, মানে তুমি যদি বায়ুর দিকে পেছন করে দাঁড়াও, আমি এই যে আছি বায়ুর দিকে পিঠ করে দাঁড়ালাম, তাহলে আমার ডান দিক কোনটা, এই দিক নয়, উত্তর গোলার্ধে কি হলো, আমি উত্তর গোলার্ধে দাঁড়িয়ে আছি, বায়ু আসছে আমার পেছন পেছন দিক থেকে, তাহলে সে কোন দিকে যাবে না, আমার ডান দিকে বেঁকে যাবে। হ্যাঁ, সেম জিনিস দক্ষিণ গোলার্ধে কোন দিকে যাবে না, বাম দিকে। আমি বায়ু আমার পেছন দিক থেকে আসছে বায়ু, দক্ষিণ গোলার্ধে আমি দাঁড়িয়ে আছি, আমার বায়ুটা কোন দিকে বেঁকে যাবে না, বাঁ দিকে বেঁকে যাবে। দেখো আমার বায়ুটা বাঁ দিকে বেঁকে যাচ্ছে। তাহলে এই জিনিসটা প্রথম সে লক্ষ্য করলো, বাম দিকে ঘুরে যায় বা বেঁকে যায়। কোরিওলিস বল নিজে কোনো বল নয়। দেখো আমরা অনেক সময় ভাবছি যে এটা একটা বল, মাধ্যাকর্ষণ শক্তি যেমন একটা শক্তি বা বল। হ্যাঁ, কোরিওলিস বল কিন্তু নিজে কোনো বল নয়। হ্যাঁ, এটা কিন্তু অনেকে ভুল ভাবে যে এটা মনে হয় একটা বিশেষ কিছু একটা বল, এটা কিন্তু কোনো বল নয়। মানে চাপ অবক্রম আর এই যে পৃথিবীর ঘূর্ণন, এই দুটোর কারণে কিন্তু হয়, নিজে কোনো বল নয়, বরং এটি পৃথিবীর ঘূর্ণন গতির প্রভাব। এটা কি না, এটা হচ্ছে পৃথিবীর ঘূর্ণন গতির প্রভাব, এই ঘূর্ণনের জন্য এই প্রভাবটা হয়েছে। গতিশীল যে কোনো বস্তু কোরিওলিস বল দ্বারা প্রভাবিত হয়ে যায়। গতিশীল যে কোনো বস্তু, তুমি কোনো একটা ঢিল ছুড়লে, হ্যাঁ তুমি ঢিলটা ছুড়লে এখান থেকে এখানে আসার কথা, এই যে মিসাইল ছুটছে, একটা দেশ থেকে আরেকটা দেশে মিসাইল ছুটছে, যদি সে এই রকম ডিরেকশন নিয়ে ছুড়ে দেয় তাহলে কি হবে, যে সে সেট করলো যে এই সোজা একদম এইখানে গিয়ে পড়বে, মিসাইলটা কোথায় পড়বে না, এইখানে গিয়ে পড়বে। মানে বায়ুর ক্ষেত্রে যেমন বিক্ষেপ ঘটছে, সেই রকম অতটা না ঘটলেও দেখা গেল যে মানে তার আবার একটা নির্দিষ্ট ইয়ে আছে, ক্যালকুলেশন আছে, তাহলে এইখানে গিয়ে মানে ফেলতে চাইছে, তাহলে তাকে কি করতে হবে, এই লক্ষ্যে ছাড়তে হবে। যারা ফায়ারিং করেছো বা যারা মানে তীর ধনুকে এরকম ইয়ে করেছো, ফায়ারিং এ আমরা দেখেছি, আমরা এনসিসি করেছিলাম যখন, তা ওই ফায়ারিং যখন একটা পয়েন্টকে আর কি ইয়ে করতে হয়, তখন কোনো কারণে দেখা গেল যে আমি ওই পয়েন্টটাকেই দেখেছি অথচ সেটা লেগেছে এইখানে, তাহলে মানে আমি এখানে একটু বড় করে দেখাই তাহলে ব্যাপারটা বুঝতে পারবে। এইরকম রিং থাকে, এইরকম রিং থাকে, এই জায়গাটা হচ্ছে সব থেকে বেশি পয়েন্ট। তা আমরা সকলেই কিন্তু সকলেই ওই জায়গাটাকেই মারতে চাই, কিন্তু তার প্রত্যেকবারই দেখা গেল যে এই জায়গায় লাগছে। হ্যাঁ, তখন আমরা কি করতাম না, এই জায়গাটাকে লক্ষ্য না করে আমরা লক্ষ্য করতাম এই জায়গাটাকে, বুঝতে পেরেছো,
মানে আমরা এটা দেখে নিতাম যে ও এইরকম ভাবে যাচ্ছে, তাহলে এই জায়গাটাকে লক্ষ্য করতাম। এই জায়গায় লক্ষ্য করলে কি হবে না, এইখানে গিয়ে লাগবে। ফায়ারিং এর ক্ষেত্রেও কিন্তু এইটা সমানভাবে এই জিনিসটা কাজ করে। হ্যাঁ, মানে আমি যেটা বলতে চাইছি যে যেকোনো গতিশীল বস্তুর ক্ষেত্রে এই কোরিওলিস ফোর্স কাজ করে। তুমি যদি একটা ঢিলও ছোড়ো, সেইটারও কিন্তু একটা ফোর্স মানে সরে যাবে। তুমি যে লক্ষ্যে দিচ্ছ সেই লক্ষ্যে যাবে না। কেউ ফায়ারিং করছে, না কেন্দ্রবিন্দুতে লাগিয়ে বলতে এটা মানে প্রচন্ড গতি থাকে, সেই গতির জন্য হয়তো হয়। আর কাছে থাকে, কিন্তু একটু দূরে যদি হয় আর কি, মানে খুব বেশি দূরে যদি হয়, তাহলে সে কিন্তু মানে হবে, একটু সরবে, একটু বিচ্যুতি তার হবে। এরপরে ওই বিচ্যুতিটা প্রথমে দেখিয়ে দেওয়া হয় যে দেখো তোমার কিন্তু এইখানে করেছিলে, তোমার লেগেছে এখানে, তাহলে মানে আমাদেরকে শেখানো হতো এগুলো। হ্যাঁ, 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 না এগুলো মানে বিচ্যুতি হয়, প্রত্যেকটা গতিশীল বস্তু বিচ্যুতি হবে। তা এগুলো এই ধরনের মানে যেটা বলছে কোরিলিস বল, গতিশীল যে কোনো বস্তু কোরিলিস বল দ্বারা প্রভাবিত হয়ে যায়। যে কোনো বস্তু, গতিশীল বস্তু কোরিলিস বল দ্বারা প্রভাবিত হবে। সেই লক্ষ্যে কিন্তু সে যেতে পারবে না, তাকে একটু অন্যদিকে গিয়ে হয়তো মানে বিক্ষেপ হয়ে যাবে। কোরিওলিস বল বায়ুর দিককে প্রভাবিত করে, তবে বেগকে নয়। দিকটা প্রভাবিত হতে পারে, কিন্তু বেগটা যে বেগে আসছে সেই বেগেই আসবে। বেগটাকে সে প্রভাবিত করতে পারে না, দিকটা তার প্রভাবিত হয় কোরিওলিস বল দ্বারা। কোরিওলিস বলের মাত্রা নির্ধারণ বাতাসের বেগ দ্বারা করা হয়। কোরিওলিস বলের মাত্রা নির্ধারণ বাতাসের বেগ দ্বারা করা হয়। কোরিওলিস বলের মাত্রা এটা আমরা একটু এতে দেখিয়েছি, মানে পরে আমি একটা চিত্রতে তোমাদেরকে দেখাবো। সেইখানে দেখাবো যে কোরিওলিস বল যত বাড়বে, এর বিক্ষেপ তত কিন্তু বেড়ে যাবে। ওটা পরে একটা চিত্র আছে, সেটা আমি দেখাবো। মেরু অঞ্চলে পৃথিবীর ন্যূনতম ঘূর্ণন গতির জন্য কোরিওলিস বল বা প্রভাব সর্বাধিক হয়। মেরু অঞ্চলে কোরিওলিস বলের প্রভাব সব থেকে বেশি, আর নিরক্ষীয় অঞ্চলে হচ্ছে 0। মেরু অঞ্চলে পৃথিবীর ন্যূনতম ঘূর্ণন গতির জন্য কোরিওলিস বল বা প্রভাব সর্বাধিক হয়। এইখানে দেখো মেরু অঞ্চলে কি হয় না, পৃথিবীর গতি সব থেকে কম, বুঝতে পারছো, আর এইখানে হচ্ছে পৃথিবীর গতি সব থেকে বেশি। ওই জন্য মেরু অঞ্চলে যেটা হয়, পৃথিবীর ন্যূনতম ঘূর্ণন গতির জন্য কোরিওলিস বলের প্রভাব সর্বাধিক হয়। কোরিওলিস বল যেটা, সেটা প্রভাবটা এখানে সর্বাধিক হয়, গতিটা কম বলে। গতি কম বলে কোরিওলিস ফলে এটা যেটা হয়, সেটা প্রভাবটা বলতে এখানে সব থেকে বেশি, আর এইখানে হচ্ছে সব থেকে কম, 0 ধরা হয় নিরক্ষীয় অঞ্চলে। নিরক্ষরেখায় এটি 0 হয়ে যায়। কোরিওলিস বল অনুভূমিকভাবে গতিশীল বাতাস এবং অন্যান্য গতিশীল বস্তুর ওপর সমকোণে কাজ করে থাকে। মানে কোরিওলিস বলটা গতিশীল, ধরো প্রেসার গ্রেডিয়েন্ট এবং কোরিওলিস বল, দুটো দুদিক থেকে এরকম ভাবে যদি প্রেসার কাজ করে, এটা হচ্ছে প্রেসার গ্রেডিয়েন্ট, পি প্রেসার গ্রেডিয়েন্ট ফোর্স, আর একটা হচ্ছে কোরিওলিস ফোর্স। এটা যদি দুদিক থেকে কাজ করে, তাহলে কি হবে না, এটার গতি যত বেশি হবে, তত মানে এটা তখন সমকোণে কাজ করবে, সমকোণে কাজ করবে। এটা ঊর্ধ্ব বায়ুতে আমরা এটা দেখাবো, পরবর্তী চিত্রতে দেখাবো। কোরিওলিস সমকোণে কাজ করে, হ্যাঁ, যে কোনো গতিশীল বস্তুর উপর এটা সমকোণে কাজ করে। মানে ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারে আমরা দেখেছি যে জিওস্ট্রপিক বায়ু, যেগুলো জিওস্ট্রপিক বায়ু কি মানে এই সমানভাবে, মানে প্রেসার গ্রেডিয়েন্ট এইদিকে যাচ্ছে, কোরিওলিস ফোর্স এইদিকে আসছে, এ কি করছে না সমকোণে কাজ করছে কোরিওলিস ফোর্স। মানে এইখানে উচ্চচাপ থেকে এটা হাই প্রেসার থেকে লো প্রেসারের দিকে যাচ্ছে, এটা লো প্রেসার, হাই প্রেসার থেকে লো প্রেসারের দিকে যাচ্ছে। কোরিওলিস বল যদি মানে
এরকম ভাবে কাজ করে, তাহলে কি হবে না এই অংশটা তখন দেখো এই যে সমকোণে, এটা সমকোণে কাজ করছে, বাতাসটা এখানে গিয়ে না পৌঁছে এইখানে পৌঁছাবে। জিওস্ট্রপিক বায়ুর ক্ষেত্রে এটা হয়। আচ্ছা, অনুভূমিক প্রবাহী বায়ু উত্তর গোলার্ধে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে ঘুরে যায়। অনুভূমিক প্রবাহী মানে যেটা আমাদের এখানে যেগুলো দেখালাম অনুভূমিক প্রবাহী, এটা উচ্চ মানে আমি এটা দেখালাম উচ্চ আকাশে যেটা হয়। অনুভূমিক প্রবাহী যে সমস্ত বায়ুগুলো সেটা উত্তর গোলার্ধে কি হয় ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে বা ঘুরে যায়, এটা আগেই বলা হলো। তা জিজি কোরিওলিস, হ্যাঁ হ্যাঁ কোরিওলিস কোর্সই। দেখো বায়ু প্রবাহের দিককে কোরিওলিস বলের প্রভাবের ভিত্তিতে বাতাসের দিকের সাথে সম্পর্কিত দুটি নিয়ম আলোচনা করা হলো। এখানে দুটো নিয়ম, এই যে কোরিওলিস ফোর্সের পর আমরা দুটো নিয়ম পাচ্ছি। একটা নিয়ম হচ্ছে ফেরেলের নিয়ম, ফেরেল ল, ফেরেলের সূত্র, আর একটা হচ্ছে বাইশ ব্যালটের নিয়ম বা বাইশ ব্যালটের সূত্র। এখানে সালগুলো করা নাই তো এগুলো দেখে নিতে হবে। ফেরেলের বায়ুর অনুভূমিক নিয়ম অনুসারে যেদিকে বাতাস প্রবাহিত হয় যদি সেই দিকে মুখ করে, হ্যাঁ মানে এটা আমরা যেটা একটু আগেই বলছিলাম যে বাতাস যেদিকে প্রবাহিত হয়, হ্যাঁ সেই দিকে মানে সেই দিকে যদি পেছন করে দাঁড়ানো হয় তাহলে কি হবে না উত্তর গোলার্ধে, আমি ধরো উত্তর গোলার্ধে আছি, সেই দিকে যদি পেছন করে দাঁড়ানো হয় তাহলে আমার ডান দিকে হচ্ছে বেঁকে যাবে ফেরেলের সূত্র অনুযায়ী। আর ডান দক্ষিণ গোলার্ধে ওইটা বাম দিকে। এটা হচ্ছে ফেরেলের নিয়ম। আর বাইশ ব্যালটের নিয়মটা কি না নিরক্ষরেখার বায়ুর দিকে, হ্যাঁ ডান দিকে, হ্যাঁ বায়ুর দিকের ওপর পৃথিবীর অক্ষীয় গতি ঘূর্ণন গতির প্রভাব নগণ্য হয়ে যায়। এই তথ্যের ভিত্তিতে বাইশ ব্যালট বায়ুচাপের স্থিতি সম্পর্কে নিজ নিয়ম উপস্থাপন করেছেন। যেদিকে বায়ু প্রবাহিত হয় সেই দিকে যদি মুখ করে দাঁড়ানো যায় তাহলে উত্তর গোলার্ধে নিম্নচাপ বাম দিকে এবং দক্ষিণ গোলার্ধে ডান দিকে। মানে যদি এর দিকে মুখ করে দাঁড়ানো যায় তাহলে উত্তর গোলার্ধে নিম্নচাপ বাঁ দিকে, এই যে নিম্নচাপ বাঁ দিকে এবং দক্ষিণ গোলার্ধে ডান দিকে। যদি বাতাসের দিকে পেছন করে দাঁড়ানো হয় তবে উত্তর গোলার্ধের ডান দিকের চেয়ে বাম দিকের চাপ কম হবে। হ্যাঁ হ্যাঁ নিম্নচাপ হবে, তাহলে ডান দিকে উচ্চচাপ এবং বাম দিকে হবে তোমার নিম্নচাপ। মানে এই কোরিওলিস, হ্যাঁ বাইশ ব্যালটটা বলে দিচ্ছি। বাইশ ব্যালটটা দেখো এটা দিক নয়, বাইশ ব্যালটের যেটা নিয়ম সেটা হচ্ছে যে চাপ বলয় মানে চাপগুলো কোথায় মানে কোথায় উচ্চচাপ হবে কোথায় নিম্নচাপ হবে। বায়ু যে দিক থেকে আসছে আমি সেই দিকে যদি পেছন করে দাঁড়াই তাহলে কি হবে না বাইশ ব্যালট বলছে যে আমার এই হাতটা ডান হাতের দিকে হবে উত্তর গোলার্ধে নিম্নচাপ। দাঁড়াও, যদি বাতাসের দিকে পেছন করে দাঁড়ানো হয় তবে উত্তর গোলার্ধের ডান দিকের চেয়ে বাম দিকে চাপ কম। ডান দিকের চেয়ে মানে এখানে হবে হাই প্রেসার, মানে এখানটা হবে হাই প্রেসার, এখানটা হবে লো প্রেসার। লো প্রেসার মানে দুটো যদি আমি এরকম ভাবে দেখাই তাহলে এই দিকটা হবে লো প্রেসার, এই দিকটা হবে হাই প্রেসার। এইটা এটা বোঝাতে চেয়েছে আর কি, প্রেসার গুলো আর কি করতে চেয়েছে ওখানে। এরপর বিভিন্ন বলের দ্বারা সৃষ্ট বায়ু সঞ্চরণ। এরপর দেখো আমরা এইটার উপরেই নির্ভর করে আমরা পাবো জিওস্ট্রপিক যে বায়ু, জিওস্ট্রপিক উইন্ড, হ্যাঁ জিওস্ট্রপিক বায়ু, বিভিন্ন বলের দ্বারা সৃষ্ট বায়ু সঞ্চরণ। এই যে বলগুলো বিভিন্ন বলের কথা আমরা এতক্ষণ পর্যন্ত আলোচনা করলাম, সেই বলগুলো নিয়ে আমাদের যে জায়গাগুলো ইম্পর্টেন্ট জায়গা সেটা হচ্ছে জিওস্ট্রপিক বায়ু। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বায়ু। জিওস্ট্রপিক বায়ু থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে। সেই জিওস্ট্রপিক বায়ু আমরা একটু পড়াতে গিয়ে এটাকে আলোচনা করেছি এখানটায়। জিওস্ট্রপিক বায়ু হচ্ছে ঊর্ধ্ব আকাশে একটা বায়ু, স্থল এবং জলবেষ্টি পৃষ্ঠের ওপরে নিম্ন বায়ুমণ্ডলে 500 থেকে 1000 মিটার উচ্চতায়। তাহলে এই জিওস্ট্রপিক বায়ুর উচ্চতা হচ্ছে 500 থেকে 1000 মিটার।
500 থেকে 1000 মিটার উচ্চতায় সমচাপ রেখাগুলি সমান্তরাল কিন্তু চাপ অবক্রমের সঙ্গে সমকোণে প্রবাহিত বায়ুকে জিওস্ট্রপিক বায়ু বলে। তাহলে সমচাপ রেখাগুলি হচ্ছে সমান্তরাল কিন্তু চাপ অবক্রমের সঙ্গে সমকোণে প্রবাহিত। মানে আমি এখানে যেটা দেখেছি, চাপ অবক্রম যদি এটা হাই প্রেসার হয়, এটা যদি লো প্রেসার হয়, হাই প্রেসার থেকে লো প্রেসারের দিকে যাচ্ছে এবং তার সঙ্গে সমকোণে দেখো, কোরিওলিস ফোর্সের সঙ্গেও কিন্তু এর সমকোণে আছে, আবার এর সঙ্গেও কিন্তু এর সমকোণে আছে, ঊর্ধ্বাকাশে এটা হয়। সমকোণে প্রবাহিত বায়ুকে বলা হচ্ছে জিওস্ট্রপিক বায়ু। এই যে হাই প্রেসার থেকে লো প্রেসারের দিকে আমি দেখো দেখিয়েছি প্রেসার গ্রেডিয়েন্ট ফোর্স, এই যে পিজি এফ, প্রেসার গ্রেডিয়েন্ট ফোর্স। আর এই প্রেসার গ্রেডিয়েন্ট ফোর্সের সঙ্গে সমকোণে কিন্তু এই অবস্থান করে। একটু আগে আমরা এইখানে কোরিওলিস ফোর্সের সঙ্গেও কিন্তু বললাম যে কোরিওলিস ফোর্সের সঙ্গে কিন্তু এর সমকোণে অবস্থান করে। কিভাবে হচ্ছে না, কোরিওলিস ফোর্স এবং এই প্রেসার গ্রেডিয়েন্ট ফোর্স এই দুটো বিপরীতভাবে কাজ করে, দুটো বিপরীতমুখী। ওই জন্য এইটা সবসময় মানে তোমার এই জায়গাটা থেকে কোশ্চেন আসতে পারে, জিওস্ট্রপিক উইন্ড কিভাবে প্রবাহিত হয়, সমকোণে না অ্যাঙ্গেল দিয়ে কোশ্চেন আসতে পারে তোমার, বা এর সঙ্গে কি রকম সম্পর্ক। বলো। হ্যাঁ বলো বলো। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক। হ্যাঁ মানে এইটা, এগুলো সবই ঊর্ধ্বাকাশে বায়ু, মানে তোমার যেটা উপরে হ্যাঁ দাঁড়াও, এর কোশ্চেনের এটা বলে দিচ্ছি আমি তোমাকে। আর একটা চিত্র একটু পরে আমি এখানে দেখাচ্ছি, আশা করছি ওইটার থেকে তোমার ক্লিয়ার হয়ে যাবে। কারণ এখানে দেখো, যেখানে এই যে ব্যাপারটা বলা হলো, এটা হচ্ছে যে তখনই সম্ভব যদি এই কোরিওলিস ফোর্স বেশি হয়। কোরিওলিস ফোর্স যদি কম হয়, কোরিওলিস ফোর্স যদি কম হয়, মানে আমি এটা দেখালাম কোরিওলিস ফোর্স, তাহলে কি হবে না, সেই অনুযায়ী এর মানে সমকোণে না হয়ে এটা মানে কোরিওলিস ফোর্সের সঙ্গে সমকোণই থাকে, কিন্তু এটা তখন। হ্যাঁ বলো। হুম। হ্যাঁ হ্যাঁ। হুম। আচ্ছা, পশ্চিমা বায়ুর জন্য পশ্চিম থেকে পূর্ব দিকে ঠেলে দেয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। হুম 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 হুম, উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে আসবে। হুম হুম। আচ্ছা আচ্ছা, না আমি এগুলো চিত্র ওই জন্যই এঁকেছি, আমি এই চিত্রটা দিচ্ছি, তাহলে তোমাদের এই জায়গাগুলো ক্লিয়ার হয়ে যাবে। আমি একটু পরে। হ্যাঁ, জিওস্ট্রপিক বায়ু যেটা স্থল এবং জলপৃষ্ঠের ওপরে, হ্যাঁ, স্থল এবং জলপৃষ্ঠের ওপরে নিম্ন বায়ুমণ্ডলে 500 থেকে 1000 মিটার উচ্চতায় সমচাপ রেখাগুলির সমান্তরাল, সমচাপ রেখাগুলির সমান্তরাল কিন্তু চাপ অবক্রমের সঙ্গে সমকোণে, কিন্তু চাপ অবক্রমের সঙ্গে সমকোণে প্রবাহিত বায়ুকে জিওস্ট্রপিক বায়ু বলে। আমি একটা চিত্র আঁকছি, তাহলে তোমাদের এই যে যে কনফিউশন গুলো, সেই কনফিউশন গুলো আশা করছি দূর হবে। আচ্ছা, এইখানে হচ্ছে
এটা হচ্ছে এ জোন, বি জোন, সি জোন। এটা হচ্ছে প্রেসার গ্রেডিয়েন্ট ফোর্স। আমি এই যে এখানটা দেখালাম, এটা হচ্ছে প্রেসার গ্রেডিয়েন্ট ফোর্স। আর এইখান থেকে দেখাচ্ছি এটা হচ্ছে কোরিওলিস ফোর্স, সিএফ। এটা প্রেসার গ্রেডিয়েন্ট, মানে প্রেসার গ্রেডিয়েন্টটা আমি এখানে না লিখলে বুঝতে পারবে না। এটা হচ্ছে তোমার 1004 মিলিবার, এটা হচ্ছে 1002 মিলিবার, এটা হচ্ছে 998 মিলিবার। এরপরে দেখো, মানে যে জায়গাগুলো তোমাদের একটু কনফিউশন হচ্ছে বা বুঝতে সুবিধা হবে এই চিত্রটা দেখলে, এখানে এই যে সূত্রটা আমি বললাম, যারা লিখলে তারা এরপর মিলিয়ে দেখো যে কি বলেছে, স্থল এবং জলপৃষ্ঠের উপরে নিম্ন বায়ুমণ্ডলে 500 থেকে 1000 মিটার, এই যে এটা কিন্তু উচ্চ বায়ুতে, হ্যাঁ, সবসময় কিন্তু এটা মনে রাখবে, এটা উচ্চ বায়ুতে অবস্থান করছে। উচ্চতায় সমচাপ রেখাগুলির সমান্তরাল, সমচাপ রেখা, এই যে এগুলো হচ্ছে সমচাপ রেখা, তার সমান্তরাল। আমি একটা এখানে আঁকছি, তাহলে পরে বুঝতে পারবে এটা। সমচাপ রেখাগুলির সমান্তরাল, এটা একটা উইন্ড, হ্যাঁ, সমচাপ রেখাগুলির সমান্তরাল, চাপ অবক্রমের সঙ্গে সমকোণ। চাপ অবক্রম, এখানে চাপ অবক্রম একটা কি দেখিয়েছি আমি না, প্রেসার দেখো হাই প্রেসার থেকে লো প্রেসারের দিকে যাচ্ছে, চাপ অবক্রম যেটা আমি দেখেছি, হাই প্রেসার, এটা হচ্ছে হাই প্রেসার অঞ্চল, এটা হচ্ছে লো প্রেসার অঞ্চল। হাই প্রেসার থেকে লো প্রেসারের দিকে যাচ্ছে, চাপ অবক্রমের সঙ্গে কি হলো দেখো, সমকোণ। চাপ অবক্রমের সঙ্গে সমকোণে প্রবাহিত বায়ুকে জিওস্ট্রপিক বায়ু বলে। এখানে এইটুকু বলে ছেড়ে দিয়েছি। এর পরের একটা অংশ আসছে আমি, যে বায়ুর সঞ্চারণ কেবল দুটি বলের দ্বারা নিয়ন্ত্রিত হয়, যথা চাপ অবক্রম বল, প্রেসার গ্রেডিয়েন্ট যেটা আমি এখান থেকে দেখেছি, চাপ অবক্রম বল এবং কোরিওলিস বল। তাহলে 3 নম্বর যে অংশটা আমি আসছি, যে কোরিওলিস বল বাতাসের বেগে সমানুপাতিক হয়। কোরিওলিস বল বাতাসের বেগের সমানুপাতিক, বাতাসের বেগ যেটা তার সমানুপাতিক, অর্থাৎ বাতাসের বেগ বাড়লে কোরিওলিস বলও বেড়ে যায়। বাতাসের বেগ যদি বেড়ে যায়, কোরিওলিস বল বেড়ে যাবে, এবং কমলে কমে যাবে, ফলে বায়ু আরো বেশি ঘুরে যায়। হ্যাঁ, এইখানে কতগুলো চিত্র দিয়েছে। কোরিওলিস ফোর্সটা তোমার কাজ করছে এর বিপরীতে, মানে প্রেসার গ্রেডিয়েন্ট যে ফোর্স এবং কোরিওলিস ফোর্স এর বিপরীতে কাজ করে। তাহলে এখানে দেখো, মানে এর আগে আমরা যেটা দেখাচ্ছিলাম যে কোরিওলিস ফোর্সের সঙ্গে এ সমান, মানে সমকোণে অবস্থান করে, তাহলে এরা যখন বিপরীতে করছে, তাহলে এও সমকোণে আছে, এও সমকোণে আছে। এইটা হয় এখানে, যেটা হুম এই তো। বলছে কোরিওলিস বল বাতাসের বেগের সমানুপাতিক, অর্থাৎ বাতাসের বেগ বাড়লে কোরিওলিস বলের বেগ বেড়ে যায়, ফলে বায়ু আরো ঘুরে যায়। মানে এইখানে যে ঘুরে যাওয়ার দিকগুলো আমি দেখছি, বাতাসের বেগ দেখো, মানে উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে যখন যাচ্ছে, যেখানটা নিম্নচাপ সেইখানে বাতাসের বেগ সব থেকে বেশি, এখানে বাতাসের বেগ সব থেকে কম। তাহলে এইখানে আমি একটা কোরিওলিস ফোর্সের আর এর চিত্র আঁকছি, তাহলে তোমরা এই জায়গাটা আবার বুঝতে সুবিধা হবে তোমাদের। এখানে একটা চিত্র আঁকলাম, এইটা হচ্ছে প্রেসার গ্রেডিয়েন্ট পিজি এফ, এটা হচ্ছে সিএফ, আর এটা হচ্ছে উইন্ড। এইখানে কি আঁকলাম বলতো, এই যে প্রেসার, মানে হাই প্রেসার জোনেতে আমি কি আঁকলাম না, হাই প্রেসার জোনেতে আমি প্রেসার গ্রেডিয়েন্ট দেখো এইভাবে দেখিয়েছি। কোরিওলিস ফোর্স, কোরিওলিস ফোর্স সর্বাধিক যেটা, সেটা হচ্ছে এটা সর্বাধিক, যেটা এখানে দেখিয়েছি। কোরিওলিস ফোর্স এখানে কম, কোরিওলিস ফোর্স কম বলে আমরা যেটা একটু আগে যেটা বললাম যে সমানুপাতিক,
কোরিওলিস বল বাতাসের বেগের সমানুপাতিক হয়, অর্থাৎ বাতাসের বেগ বাড়লে কোরিওলিস বলেরও বেগ বেড়ে যায়। এইখানে বাতাসের বেগ কম, কেননা এটা হাই প্রেসার এরিয়া। এই যে এ জোন যেটা, এটা হচ্ছে হাই প্রেসার এরিয়া, বাতাসের বেগ কম, ফলে কোরিওলিস বল কম। কোরিওলিস বল সর্বাধিক হবে, সর্বাধিক হবে এই কাঁটা, মানে আমি যদি এটাকে কাঁটা ধরি, ঘড়ির কাঁটা, বা বাইক চালাচ্ছি, বাইকের কাঁটা উঠছে উঠছে উঠছে, এই জায়গায় সর্বাধিক হবে। হ্যাঁ, মানে যখন আমার বাতাসের প্রবল বেগ হবে তখন এটা, যেটা এইখানে হয়েছে, কিন্তু এইখানে দেখো সেটা হয় নাই। কেন না, এইটা হচ্ছে যে উচ্চচাপ অঞ্চল, এইখানে বাতাসের বেগটা কম, ওই জন্য কোরিওলিস বল কম। সেইখানে দেখো উইন্ড তোমার এইরকম নয়, এর সঙ্গে সমকোণে কিন্তু নাই। উইন্ড কিন্তু মানে এদের মানে মাঝখানে অবস্থান করছে, এরকম দেখিয়েছে। আবার দেখো এইখানটায় যেটা মাঝখানে যে অঞ্চলটা, এইখানে আমি আবার একটা দেখালাম যে বাতাসের বেগটা তুলনামূলকভাবে একটু বেড়েছে, কিন্তু কোরিওলিস ফোর্সটা অতটা নয়, তার সমানুপাতিক। বেগ যেমন বেড়েছে সেই অনুযায়ী এ বেড়েছে। হ্যাঁ, এরপরে দেখো এর দিকটা কিন্তু চেঞ্জ হবে না, কেননা এ সবসময় হাই প্রেসার থেকে লো প্রেসারের দিকেই তো যাবে। এ কিন্তু সবসময় হাই প্রেসার থেকে লো প্রেসারের দিকেই যাবে। চেঞ্জ হচ্ছে কোরিওলিস ফোর্সের জায়গাটা, কোরিওলিস ফোর্সের জায়গা দেখো চেঞ্জ হচ্ছে। সর্বাধিক কখন হবে, মানে যেখানে নিম্নচাপ অঞ্চল, আর এইখানে দেখো উইন্ড, এই জায়গায় উইন্ড। হ্যাঁ, এই উইন্ডটাও কিন্তু সমান্তরালে কিন্তু নয়, মানে এর সঙ্গে সমকোণে নয়। হুম, বলো। হ্যাঁ বলো। আমি তো হ্যাঁ, হ্যাঁ, নিম্নচাপ, হ্যাঁ হ্যাঁ, নিম্নচাপ, হ্যাঁ হ্যাঁ, নিম্নচাপ থেকে ধরো উচ্চচাপের দিকে, মানে নিরক্ষীয় অঞ্চল থেকে মেরু এর দিকে, কর্কটীয় বা মকরীয়ের দিকে। ধরো এটা নিরক্ষীয় অঞ্চল, তুমি হ্যাঁ তুমি যেভাবে বলছো বলো, মানে নিরক্ষীয় অঞ্চল, প্রেসার গ্রেডিয়েন্ট যাবে, এই যে প্রেসার গ্রেডিয়েন্ট। হ্যাঁ হ্যাঁ, সরি, মানে প্রেসার গ্রেডিয়েন্টটা, মানে এটা কোরিওলিস ফোর্সটা আমি দেখিয়ে দিলাম, মানে এটা তোমার মানে ঊর্ধ্বাকাশে এটা এই দিক থেকে আসবে। হুম, কোরিওলিস ফোর্স যাবে উল্টো দিকে। হ্যাঁ, কোরিওলিস ফোর্স যাবে উল্টো দিকে। হুম, হুম। জিওস্ট্রপিক এর সমান্তরালে যদি মানে কোরিওলিস, মানে এটার বাতাসের বেগ যদি খুব বেশি হয় তাহলে কি হবে না, এর সমান্তরালে যদি বাতাসের বেগ কম হয় তাহলে মানে এটা 90 ডিগ্রি তখন এ হবে না তো। বুঝতে পেরেছো, এখানে যেটা দেখানো হয়েছে সর্বাধিক যদি হয় তাহলে কিন্তু এটা সমান্তরালে প্রবাহিত হবে প্রেসার গ্রেডিয়েন্টে, এই প্রেসার গ্রেডিয়েন্ট যেটা তার সমান্তরালে প্রবাহিত হবে। কিন্তু সর্বাধিক না হলে, সর্বাধিক যদি না হয় তাহলে কিন্তু তার এটা কম হবে, প্রেসার গ্রেডিয়েন্টের সঙ্গে সমান্তরাল হবে না, সমান্তরাল নয়, সমকোণ হবে না। এই যে প্রেসার, হ্যাঁ প্রেসার গ্রেডিয়েন্টের সঙ্গে সমান্তরাল বলতে পারো, এটা এটা হাই প্রেসার, ধরো এটা হাই প্রেসার, এটা লো প্রেসার, সমান্তরাল হবে না। যদি প্রেসার গ্রেডিয়েন্ট এ হয় তাহলে এখানে কিন্তু কোরিওলিস ফোর্স অনুযায়ী এর সর্বাধিক হওয়ার কথা, মানে এইটা কিন্তু সর্বাধিক না হয়ে তখন দেখা গেল যে এই অঞ্চলে হয়তো অবস্থান করছে এরকম। হুম, হুম, বিপরীত, বিপরীত, হ্যাঁ পরস্পরের বিপরীত, পরস্পরের বিপরীতে। মানে দেখো এইখানে আমি যদি এরকম দেখি মুখোমুখি সংঘর্ষ, তাহলে কি হবে না, সেখানে সমান্তরাল করে দিচ্ছে আর কি, মানে এটা কি করছে না, এই বায়ুটা, আমি ধরো এগুলো বায়ু প্রবাহ আঁকছি আর কি। হ্যাঁ, এই বায়ুটা যেতে চাইছে এই দিক থেকে এইদিকে, কিন্তু কোরিওলিস বল বিপরীতে কাজ করছে বলে কি করছে না, এর মুখটাকে ঘুরিয়ে দিচ্ছে এদিকে। বুঝতে পেরেছো, মানে আমি যদি কোরিওলিস ফোর্সটাকে মানে না দেখ, মানে আমি তো কোরিওলিস ফোর্স বলে তো কিছু নাই, বাট মানে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে পৃথিবীটা ঘুরছে সেই অনুযায়ী এটা যাওয়ার কথা ছিল এইখানে,
হ্যাঁ, যেতে পারলো না কেন না, কোরিয়ালিস ফোর্স একে এইদিকে ঘুরিয়ে দিয়েছে। মানে ওই যে জায়গায় যাওয়ার কথা কিন্তু যেতে পারছে না, এই কারণেই যেতে পারছে না যে এইখানে গতিবেগ এতটাই কাজ করেছে যে ওকে বাঁকিয়ে দিয়েছে। এরকম ভাবে আর কি ভাবতে হবে। এগুলো তো সবই ধরো আমাদেরকে ভেবে নিতে হবে, মানে এটা তো ধরো যন্ত্র নাই যে তোমাকে যন্ত্রের সাহায্যে দেখিয়ে দিবে। ওই জন্য এগুলো এগুলো একটু অসুবিধা হয় আর কি, বোঝার ক্ষেত্রে একটু অসুবিধা হয়। হুম। তাপ বিষুব, আচ্ছা, ওটা তো হ্যাঁ, মানে উম, হ্যাঁ, তাপ বিষুব মানে হচ্ছে যে তোমার সেটা গড় একটা বিষুবরেখার গড় একটা অবস্থান। আহ, তাপ বিষুব কিন্তু বিষুব রেখা নয়। হ্যাঁ, মানে বিষুব রেখা বরাবর কিন্তু নয়। তাহলে সেইটা সেটা কি হবে না, তাপ বিষুব মানে সেটা উত্তর গোলার্ধে এবং দক্ষিণ গোলার্ধে এইভাবে মিলিয়ে মিশি থাকে। এরপরে দেখো তাপ বিষুব রেখাটা মানে যেহেতু দক্ষিণ গোলার্ধে জলভাগ বেশি, দক্ষিণ গোলার্ধে জল বেশি, আর উত্তর গোলার্ধে হচ্ছে স্থলভাগ বেশি। তাহলে কি হয় না, এই বিষুব মানে আমরা যেটা বলছি যে নিরক্ষীয় অঞ্চলের কাছাকাছি যে জায়গাগুলো, সেইগুলোর ক্ষেত্রে এইখানে মানে জলভাগ বেশি হওয়ার জন্য স্থলভাগের দিকে এই তাপ বিষুব রেখাটা বেঁকে থাকে। এরকম কিছু একটা পড়েছিলাম মনে হচ্ছে, আমার এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না, তবে আমার মনে হচ্ছে যে স্থলভাগের দিকে মানে ওই সরি উত্তর গোলার্ধে কিন্তু এর অবস্থান বেশি। হ্যাঁ, ওই জন্য ওইটা যদি উত্তর গোলার্ধ থাকে 5 ডিগ্রি উত্তর গোলার্ধ এরকম কিছু একটা বলছে নাকি, না দক্ষিণ? হ্যাঁ, কাছাকাছি বলতে ওই রকম আর কি, হ্যাঁ। হ্যাঁ, না 0 ডিগ্রি একদম হবে না, 0 ডিগ্রিটা হবে না, 0 ডিগ্রিটা বাদ দিয়ে তুমি ভাববে। হ্যাঁ, তাপ বিষুব কখনোই সমবিষুব নয়, এটা মাথায় রাখবে। এরপরে 0 ডিগ্রিটাকে বাদ দিয়ে ভাবে 5 ডিগ্রির কাছাকাছি ওইটা কোনো একটা অপশন থাকবে, সেটা হবে। এবং সে হ্যাঁ, উত্তর দক্ষিণে আর কি সরে, নড়াচড়া করে, ঠিক, ঠিকই বলেছি। ওই জন্য এই যে আমি কতগুলো পয়েন্ট আর কি আঁকলাম এরকম ভাবে। এটা হচ্ছে তাপ বিষুব। আচ্ছা, গ্রেডিয়েন্ট উইন্ড যেটা অবক্রম বায়ু, অবক্রম বায়ু আসলে জিওস্ট্রপিক বায়ু রূপান্তরিত রূপ। গ্রেডিয়েন্ট উইন্ড যেটা অবক্রম বায়ু বলছি, সেই অবক্রম বায়ু, অবক্রম বায়ু হচ্ছে জিওস্ট্রপিক বায়ু রূপান্তরিত রূপকে বলা হচ্ছে অবক্রম বায়ু। আচ্ছা, এইখানে একটা তালিকা দেওয়া আছে, তালিকাটা আমি করছি না, এটা বিউফোর্ট তালিকা, যেটা বিউফোর্ট তালিকা, এইখান থেকে কোশ্চেন পড়তে পারে। হ্যাঁ, বিউফোর্ট তালিকা, এটা আমি তোমাদের পিডিএফ আকারে দিয়ে দেবো, এগুলো আর বলছি না। জিরো মানে কাম কাম অবস্থা আর কি, শান্ত অবস্থা জিরো, প্রতি ঘন্টায় গতিবেগ জিরো, এরকম ভাবে এক এক মানে বিউফোর্ট স্কেলে এক মানে হচ্ছে প্রতি ঘন্টায় এটা হচ্ছে 2 মাইল, এরকম ভাবে আছে। 12 পর্যন্ত আছে বিউফোর্ট স্কেলে। এখান থেকে কোশ্চেন আসতে পারে যে সর্বাধিক কতটা, বিউফোর্ট স্কেলের সর্বাধিক স্কেল কত দূর পর্যন্ত আছে, এরকম আসতে পারে। বা সর্বাধিক স্কেলে যতটা মানে বায়ুকে বোঝানো হয়েছে 75 মাইলের উপর, হ্যাঁ, এই ধরনের কোশ্চেন ঘুরে ফিরে আসতে পারে। আচ্ছা, বায়ুমণ্ডলে ত্রিকোষীয় দেশান্তরীয় সঞ্চারণ, হ্যাঁ বলো, অবক্রম যেটা বললে। হ্যাঁ, গ্রেডিয়েন্ট উইন্ড মানে কাকে বলে আমি এটা আর লিখি নাই তো, মনে হচ্ছে এটা শুধু একটা পয়েন্ট করেছি। অবক্রম বায়ু আসলে জিওস্ট্রপিক বায়ু রূপান্তরিত রূপ, এরকম বলে একটা পয়েন্ট করা আছে। এটা তাহলে আমাকে আবার বইটা একবার দেখতে হবে এই মুহূর্তে। গ্রেডিয়েন্ট বলতে দেখো মানে আমরা যেটা আহ, জানি যে উচ্চ চাপ, এখানে ধরো আমি কতগুলো চাপ বলাই আঁকলাম, মানে চাপের রেখা আঁকলাম, সমচাপ রেখা আঁকলাম। ধরো এটা হচ্ছে যে হাই প্রেসারের দিক, এটা হচ্ছে লো প্রেসারের দিক। হ্যাঁ, হাই প্রেসার এবং লো প্রেসার। এরপরে
দেখো আমি এখানে হাই প্রেসারে আঁকলাম 1010 আঁকলাম 1010, এটা হচ্ছে 1008, 1006, এগুলো হচ্ছে আস্তে আস্তে নামছে, 1004, 1002 এবং 1000, আরো নিচে নামতে পারে। এইগুলো আমরা যখন একটা রেখা একটা রেখা দিয়ে, মানে সেই তোমরা ভূমিরূপ ভূমিরূপের ক্ষেত্রে যেরকম ভাবে ছবিটা আঁকা হয় সেই রকম ভাবে যদি দেখাও, তাহলে দেখতে হবে তুমি এখানে এটা হচ্ছে 1000 আর এখানে হচ্ছে 1010, এরকম ভাবে 2 করে করে আর কি বেড়েছে। তাহলে তুমি এখানে প্রথম পয়েন্ট যেটা পেলে সেটা হচ্ছে 1000-এ পেলে, তারপরে এই পয়েন্টটা এইখানটায় যে পয়েন্টটা পেলে সেটা হচ্ছে 1002, হ্যাঁ, এরকম ভাবে 1002, এরকম ভাবে আস্তে আস্তে বাড়ছে। বাড়তে বাড়তে তোমার গিয়ে করলো 1010-এ, যে গ্রেডিয়েন্ট মানে চাপ ঢাল যেটা আর কি। এটাই বলছে তো কৌশিক, গ্রেডিয়েন্ট উইন্ড? হ্যাঁ, 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 মানে এইটা এই ঢালটাকে বোঝাতে এটা ব্যবহার করা হচ্ছে, অবক্রম। কতটা ঢাল, মানে আমি এখান থেকে দেখে তো বোঝা যাবে না, ঢাল আঁকলে তবে বোঝা যাবে যে বাতাসটা কতটা বেগে প্রবাহিত হবে। এই ঢাল যত ধরো খাড়াই হবে তত, মানে তোমার এখানে আমি আরেকটা ঢাল দেখালাম, ধরো এইরকম ঢাল দেখালাম, তাহলে এইখানে আর এইখানে এই দুটোর মধ্যে আমি দেখেই বুঝতে পারছি যে এইখানে মানে ঢালটা অনেক বেশি, তাহলে এখানে বায়ু প্রচন্ড গতিতে প্রবাহিত হচ্ছে, আর এখানে ঢালটা অনেক কম, দূরে দূরে আছে এই পয়েন্টগুলো, তার জন্য এখানে বায়ু কম গতিতে প্রবাহিত হচ্ছে। এইটাকে চাপ ঢাল বলা হয়, অবক্রম, গ্রেডিয়েন্ট উইন্ড। মানে ঢাল বাড়লে গতি বাড়বে, ঢাল কমলে গতি কমে যাবে। এখন দেখো আমরা বায়ুমণ্ডলের ত্রিকোষীয় দেশান্তরীয় সঞ্চালন, যেটা তিনটে কোষের কথা বলা হয়েছে, হ্যাডলি কোষ, ফেরেল কোষ এবং মেরু কোষ, হ্যাঁ, পোলার কোষ, পলমেনের, হ্যাঁ। এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জায়গা, আমরা যেটা করছি এরপরে বায়ুমণ্ডলের ত্রিকোষীয় যে মডেল, এই মডেলে এইখানে আমরা 30°, 60° এবং 90°, এটা 90, এটা 60, 30°। এখানে দেখো প্রথম যেটা আছে হ্যাডলি কোষ। হ্যাঁ, হ্যাডলি কোষ হচ্ছে ক্রান্তীয় সঞ্চালন কোষকে হ্যাডলি কোষ ও বলা হয়, কারণ জি হ্যাডলি প্রথমবার, মানে এটা হ্যাডলির নাম অনুযায়ী হয়েছিল, ওই জন্য এটার নাম হচ্ছে জি হ্যাডলি। 1735, 1735 সালে, মানে এখান থেকে কোশ্চেন আসতে পারে যে এটাকে আবিষ্কার করেছিল, দেখেছিল প্রথম। এইখানে দেখো যে বায়ু প্রবাহর যেটা আমরা দেখাচ্ছি, এরকম ক্রান্তীয় সঞ্চালন কোষকে হ্যাডলি কোষ বলে। এটা জি হ্যাডলি প্রথমবার 1735 সালে দুটি গোলার্ধে তাপজনিত সঞ্চালন কোষ নির্ধারণ করেন। তাপজনিত সঞ্চালন কোষ জিনিসটা কি না, এইখানে সূর্যরশ্মি লম্বভাবে সবসময় কিরণ দেয় এই এরিয়ার মধ্যেই, ফলে সঞ্চালন কোষ,
যেমন পরিচলন স্রোত যেভাবে আর কি তৈরি হয়, সেম জিনিস দেখো এখানে সূর্যরশ্মি লম্বভাবে কিরণ দেওয়ার ফলে কি হচ্ছে না, এইখানে তোমার এরকম একটা পরিচলন স্রোতের মতো সার্কেল তৈরি হচ্ছে, এবং এটা নিরক্ষীয় অঞ্চল থেকে উপরের দিকে উঠছে। নিরক্ষীয় অঞ্চল থেকে উপরে উঠে কি হচ্ছে দেখো, একটা নির্দিষ্ট উচ্চতায় ওঠার পরে এইটা কিন্তু আবার ভারী হচ্ছে। বাতাসটা যখন এইখানে নিম্নচাপ অঞ্চলে যখন আর কি বাতাসটা উঠছে, তখন কিন্তু সে হালকা, এ উপরে উঠে গিয়ে আস্তে আস্তে আবার ভারী হচ্ছে এবং সে নেমে যাচ্ছে 30 ডিগ্রি অক্ষাংশের কাছাকাছি দুদিকেই। এটা উত্তর এবং দক্ষিণ গোলার্ধের দুদিকেই এইভাবে কিন্তু সে নেমে যাচ্ছে। যখনই ভারী হয়ে যাচ্ছে সে ঊর্ধ্বাকাশে ভারী হয়ে গিয়ে আবার সে নেমে যাচ্ছে নিচে, এবং নেমে গিয়ে যেটা করছে এইখানে আবার একটা সঞ্চালন সে তৈরি করছে, কিছুটা এইদিকে আসছে আবার কিছুটা এইদিকে যাচ্ছে। সেম জিনিস, মানে যেহেতু এইখানে নিচে নামছে ওই জন্য এই বাতাসটা আর এইখান থেকে উপরে উঠতে পারছে না। হ্যাঁ, এই বাতাসটা কিছুটা তোমার আগিয়ে গিয়ে আবার এই অঞ্চলটা দেখো আমরা দেখেছি যে নিম্নচাপ আছে এই অঞ্চলে, নয়? মানে প্রথমে কি আছে, উচ্চচাপ আছে, এখানটা কর্কটীয় উচ্চচাপ, এখানে মকরীয় নিম্নচাপ, সরি মকরীয় নয়, এটা হচ্ছে সুমেরুবৃত্ত প্রদেশের নিম্নচাপ আছে এখানে। তাহলে সেই নিম্নচাপ থেকে কিন্তু আবার বাতাসটা উপরের দিকে দেখো এইভাবে উঠছে, আবার বাতাস উপরের দিকে এইভাবে উঠে নিচে নামছে। এইখানে কিন্তু উপরে উঠতে পারছে না, কেন না এই বাতাসটাকে আবার কিছুটা টেনে নিয়ে গিয়ে যখন, মানে এটা এটা তো বায়ুমণ্ডলের কাছাকাছি যখন চলে আসছে, এটা কি, এইটা হচ্ছে তোমার উচ্চচাপযুক্ত অঞ্চল, এই উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে বাতাস যাচ্ছে, এটা উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে, সরি এই বায়ু প্রবাহগুলো এইরকম, এই যে বাতাসটা এইভাবে যাচ্ছে, আবার উচ্চ আকাশে উঠে গিয়ে সেম জিনিস তৈরি হচ্ছে। এখানে যেটা হলো সেম এইখানেও সেটা হচ্ছে, আস্তে আস্তে এটা বাতাসটা ভারী হয়ে আবার এই অঞ্চলগুলোতে দেখো নামছে। তাহলে কোন অঞ্চলগুলোয় নামছে, যেখানে উচ্চচাপযুক্ত অঞ্চল সেইখানে নামছে, উচ্চচাপযুক্ত অঞ্চলে নামছে, আর নিম্নচাপযুক্ত অঞ্চল থেকে উপরের দিকে উঠছে। মেরুর ক্ষেত্রেও তাই, মেরুতে তোমার এইখান থেকে, এটা যেহেতু উচ্চচাপযুক্ত নিম্নচাপযুক্ত অঞ্চল, রেল সেল, রেল সেলটা দিয়ে আছে নাকি, না এটা আমার লেখা নাই দেখছি, এটা এটাকে, হ্যাঁ এটা, এটার নাম হচ্ছে হ্যাডলি। প্রথমে যেটা হচ্ছে এটা হচ্ছে হ্যাডলি সেল, তারপরে এটা হচ্ছে ফেরেল সেল, ফেরেল সেল, এটা হচ্ছে হ্যাডলি, হ্যাডলি কোষ, ফেরেল কোষ, আর এটা হচ্ছে পোলার সেল বা মেরু কোষ। আমি এটা বলতে পারবো না, তো এটা দেখে বলবো। এইখান থেকে দেখো সেম ভাবে উপরের দিকে উঠছে, যতদূর সম্ভব এটা ফেরেলই করেছিল মনে হয়। কেউ জানো এই পোলার সেল যে এটা আবিষ্কারটা? 60 ডিগ্রি অক্ষাংশের মধ্যে দেখা যায় কোরিওলিস বলের কারণে ভূপৃষ্ঠের মেরু বায়ুর অভিমুখ পরিবর্তিত হয়ে যায়। সেম জিনিস এখানে তোমার তাপজনিত কারণে উপরের দিকে, তাপ নয়, এটা হচ্ছে যে তোমার এই অঞ্চলটা হচ্ছে নিম্নচাপযুক্ত অঞ্চল, উপরের দিকে উঠছে, এবং ঊর্ধ্বাকাশে এই বায়ুটা ভারী হয়ে আবার তোমার মেরু অঞ্চলে নিচের দিকে নামছে। এরকম ভাবে যেহেতু এটা তোমার উচ্চচাপযুক্ত অঞ্চল, তাহলে সেই উচ্চচাপে নামছে, নিম্নচাপ থেকে উপরের দিকে উঠছে, উচ্চচাপে নামছে, এই সঞ্চালনটা চলছে, এবং এইটাকে তোমার হচ্ছে মেরু কোষ। এই জায়গাগুলো থেকে কোশ্চেন আসতে পারে, ইম্পর্টেন্ট জায়গাগুলো। ও, রসবি, পোলার সেল যেটা আবিষ্কার করেছিল, হ্যাঁ হ্যাঁ, জানি না, রসবি, রসবির কথা বলা হচ্ছে, এটা রসবি আবিষ্কার করেছিল পোলার সেল বলছে। এরপরে আমরা দেখো যেটা করব, আলোচনা করব, সেটা হচ্ছে জেট স্টিম, জেট বায়ু।
জেট স্ট্রিম কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা ট্রপোস্ফিয়ারের ওপরে সীমায় কয়েক শত কিমি চওড়া অংশে পশ্চিম থেকে পূর্বে প্রবাহিত হওয়া পরিমেরু পরিমেরু প্রবল বায়ু প্রবাহকে হচ্ছে জেট স্ট্রিম বলে। মানে আমরা এই চিত্রটা সরাবো এরপর। এরপরে দেখো, ট্রপোস্ফিয়ারের উপরের সীমায় কয়েক শত কিলোমিটার, মানে আমি যদি এটা বায়ুমণ্ডলের একটা অংশ দেখাচ্ছি উপরের দিকে, এটা উপরের অংশ, ট্রপোস্ফিয়ারের উপর সীমায় কয়েক শত কিলোমিটার চওড়া, কয়েক শত কিলোমিটার চওড়া ঊর্ধ্বে চওড়া অংশে পশ্চিম থেকে পূর্বে প্রবাহিত, এই বায়ুটা পশ্চিম থেকে পূর্বে প্রবাহিত হচ্ছে হওয়া পরিমেরু প্রবল বায়ু প্রবাহ। পরিমেরু বলতে মানে আমরা এটা যদি এরকম ভাবে দেখি, হ্যাঁ এটা কিন্তু এই সরল রেখায় এইভাবে যাচ্ছে না, এটা এরকম ভাবে মানে তোমার প্রক্রান্তীয় অঞ্চলে আঁকা বাঁকা ভাবে প্রবল গতিতে, আমি যেটা দেখালাম সরল ভাবে এটা এরকম নয়, এইরকম প্রবল গতিতে এটা যাচ্ছে ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারের 7.5 থেকে 14 কিলোমিটার উচ্চতায় পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়। এটা লিখে রাখবে, এটা হচ্ছে 7.5 থেকে 14 কিলোমিটার উচ্চতায় পশ্চিম থেকে পূর্বে প্রবাহিত হয়। দৈর্ঘ্য কয়েক হাজার কিমি, দৈর্ঘ্য এই যে মানে এটা গোটা পৃথিবীটাকে এরকম ভাবে তোমার সার্কেলের মতো আবদ্ধ করে রেখেছে, কয়েক হাজার কিলোমিটার, ওই জন্য দৈর্ঘ্য হচ্ছে কয়েক হাজার কিলোমিটার। এটা প্রস্থ কয়েক শত কিলোমিটার, মানে এইখান থেকে এইখান পর্যন্ত এটা আবার কয়েকশো কিলোমিটার, এখানে আমরা যেটা দেখাচ্ছি এখান থেকে এখান কয়েকশো কিলোমিটার এটা, এবং গভীরতা কয়েক কিমি পর্যন্ত, গভীরতা মানে এর থিকনেস আছে, হ্যাঁ মানে আমি যদি এটা থিকনেসটা এরকম ভাবে দেখাই, হ্যাঁ আমি এই বায়ুর থিকনেসটা আমি যদি এরকম ভাবে দেখাই যে এটা একটা বায়ু, তার একটা থিকনেস আমি এখানটা দেখাচ্ছি, এটা থিকনেস, তাহলে এই থিকনেসটা হচ্ছে কয়েক কিলোমিটার পর্যন্ত, এটাও কয়েক কিলোমিটার, এই ধরনের একটা প্রবল বায়ু, তাহলে তার শক্তিটা কেমন হবে বুঝতে পেরেছো? মানে দৈর্ঘ্যটা হচ্ছে যদি বিশাল বড় একটা সাপের মতো বলতে পারো, হ্যাঁ তাহলে তার দৈর্ঘ্য হচ্ছে কয়েক হাজার কিলোমিটার, প্রস্থটা হচ্ছে কয়েক কিলোমিটার, বলেছে কয়েক শত কিলোমিটার, এটা হচ্ছে হাজারে, এটা হচ্ছে শতকে, আর এটা হচ্ছে কয়েক কিলোমিটার মানে থিকনেসটা, তাহলে সেটা কি ধরনের একটা ধাক্কা তৈরি করতে পারে বুঝতে পেরেছো? যেটা জেট স্ট্রিম, সরি জেট বায়ুগুলোকে মানে জেট প্লেনগুলোকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জেট প্লেনগুলো এই ধরনের জায়গাতে পড়ে গিয়ে কি হয়েছিল না, ধরো পশ্চিম থেকে পূর্ব দিকে বাতাসটা প্রবাহিত হচ্ছে আর প্লেনটা যাওয়ার চেষ্টা করছে, প্লেনটা যাওয়ার চেষ্টা করছে তোমার মানে পশ্চিম থেকে সরি পূর্ব থেকে পশ্চিম দিকে যাওয়ার চেষ্টা করছে, তাহলে কি হচ্ছে না এই যে মুখোমুখি সংঘর্ষ, বা অনেক সময় পেছনে যদি এটা হয়ে যাচ্ছে তাহলে তার গতি মানে যেটা গতি তার থেকে অনেক গুণ বেড়ে যাচ্ছে গতি, বুঝতে পেরেছো? এটা দু রকম ভাবেই আর কি ধরা পড়েছিল, যে যখন সামনের দিকে যাচ্ছে তাকে মনে হচ্ছে যেন কেউ বাধা দিচ্ছে যেতে, মানে টেনে ধরছে বা আগাতে দিচ্ছে না এরকম একটা, আবার যখন পেছনে আসছে তখন মানে প্রচন্ড গতিতে সেগুলো, ওই জন্য এখন যে প্লেনের এগুলোকে মানে পথগুলোকে এইটা এই গতির সঙ্গে মানে যেখানে যেখানে আছে এই গতিটাকে কাজে লাগানো হয়, হ্যাঁ জেট স্ট্রিমকে কাজে লাগানো হয়,
মানে তার তার দিকে আর কি নিয়ে যাওয়ার জন্য। ওই জন্য প্লেনের পথ অনেক সময় আঁকা বাঁকা ভাবেও হয়, মানে সবসময় যে তোমার সোজা ভাবে হচ্ছে তা কিন্তু নয়, অনেক সময় প্লেনের পথ এই ধরনের হয়, জেট স্ট্রিমকে কাজে লাগিয়ে যাওয়ার জন্য। আচ্ছা, এর প্রবাহের পথ হচ্ছে আঁকা বাঁকা এবং ঢেউ খেলানো। শীতকালে বেগ বেশি হয় এবং সর্বোচ্চ বায়ুর গতিবেগ হচ্ছে 480 কিলোমিটার। তুমি চিন্তা করে দেখো, 480 কিলোমিটার মানে কি ধরনের বেগ, বুঝতে পারছো? এত বেগবান ট্রেন আমাদের কিন্তু নাই ভারতে। হ্যাঁ, বুলেট ট্রেন কিছু কিছু জায়গা আছে যেগুলো হয়তো বিদেশে আছে। এত স্পিডে যায় এটা, কল্পনা করতে পারছো? এই ধরনের একটা গতিসম্পন্ন বায়ুকে বলা হচ্ছে জেট স্ট্রিম। এই জেট স্ট্রিম দেখো 5 প্রকারের হয়। মেরু সীমান্তে জেট স্ট্রিম, মেরু সীমান্ত মানে হচ্ছে পোলার ফ্রন্ট জেট স্ট্রিম। উপক্রান্তীয় পশ্চিমা জেট স্ট্রিম, সাবট্রপিক্যাল ওয়েস্টার্লি জেট স্ট্রিম এটাকে বলা হয়। ক্রান্তীয় পূবালি জেট স্ট্রিম, ট্রপিক্যাল ইস্টার্লি জেট স্ট্রিম। মেরু রাত্রি জেট স্ট্রিম, পোলার নাইট জেট স্ট্রিম। আর না, আমি ইংলিশ গুলো আর কি বলছি আর কি। আর স্থানীয় জেট স্ট্রিম সেটা হচ্ছে লোকাল জেট স্ট্রিম। বাংলাগুলোই বলছি। মেরু সীমান্তে জেট স্ট্রিম, উপক্রান্তীয় পশ্চিমা জেট স্ট্রিম, হ্যাঁ হ্যাঁ, ক্রান্তীয় পূবালি জেট স্ট্রিম। এই পূবালিটা পূর্ব দিকে, হ্যাঁ, এই পূবালিটা পূর্ব দিকে যায়, পশ্চিম দিকে, পূর্ব থেকে পূর্ব এতে। মেরু রাত্রি জেট স্ট্রিম, মেরুতে রাত্রিবেলায় এই ধরনের জেট স্ট্রিম দেখা যায়। আর স্থানীয় জেট স্ট্রিম, লোকাল জেট স্ট্রিম যেটা বলা হয়, স্থানীয়। তাহলে জেট স্ট্রিমের সূচক চক্র, ইন্ডেক্স সাইকেল অফ জেট স্ট্রিম, এটা কি? জেট স্ট্রিমের সূচক চক্র হচ্ছে জেট স্ট্রিম আঁকা বাঁকা পথে প্রবাহিত হয়, এই আঁকা বাঁকা পথে প্রবাহিত হয় জেট স্ট্রিম। এবং এর 4টে ধাপ আছে। হ্যাঁ, আঁকা বাঁকা বা তরঙ্গায়িত জেট স্ট্রিমকে রসবি তরঙ্গ, হ্যাঁ, এটা এই যে তরঙ্গটা এটাকে বলা হচ্ছে রসবি, রসবি ওয়েভ, রসবি ওয়েভ বলা হয়, রসবি তরঙ্গ। সোজা প্রবাহ পথ থেকে ঢেউ খেলানো প্রবাহ পথে তৈরি হওয়ার সময়কে সূচক চক্র বলে। সোজা প্রবাহ পথ থেকে ঢেউ খেলানো, প্রথমে আমরা যদি এটা দেখি, মেরু অঞ্চলের কাছে কিছুটা সোজা, যত নিচের দিকে আসছে তত কি হচ্ছে না, ঢেউ খেলাচ্ছে। এরকম 4টে ধাপ। হ্যাঁ, মেরু অঞ্চলের দিকে সোজা, যত নিচের দিকে আসছে ততটা ঢেউটা বাড়ছে। এটা 4টে ধাপ হচ্ছে, 1 2 3 4। বলো। গতিবেগটা, হুম, আমার মনে হচ্ছে আহ, নিরক্ষীয় অঞ্চলটাতে আমার মনে হচ্ছে যে বেশি হবে, কারণ এই তরঙ্গ দৈর্ঘ্য বেড়ে যাচ্ছে। আমি সঠিক বলতে পারছি না, তো আমি যেটা আর কি আইডিয়া করছি আর কি, তরঙ্গ দৈর্ঘ্য বাড়লে তোমার ধরো বেগটাও অনেক সময় বেড়ে যায়। মানে যেটা সুনামির ক্ষেত্রে হয়, যেখানে তৈরি হচ্ছে সেখানে কিন্তু অতটা বেগ থাকে না, যেখানে তরঙ্গ দৈর্ঘ্যটা ছোট থাকে। আর এখানে যত তরঙ্গ দৈর্ঘ্য বাড়ছে বেগ বাড়তে থাকবে, মনে হচ্ছে তাই হবে, জানি না সঠিকটা। এরপর জেট স্ট্রিমের গুরুত্ব দেখো, জেট স্ট্রিমের গুরুত্ব, সিগনিফিকেন্স অফ জেট স্ট্রিম। নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত ও জেট
জেট স্ট্রিমের মধ্যে গভীর সম্পর্ক আছে। নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত আমরা যেটা দেখেছি, দুদিক থেকে দুটো বায়ু, উষ্ণ, আর্দ্র, শীতল, শুষ্ক, এরকম ভাবে বায়ু এবং জেট স্ট্রিমের মধ্যে গভীর সম্পর্ক আছে। যখন ভূপৃষ্ঠীয় নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের উপর উচ্চ তলের ট্রপোস্ফিয়ারীয় জেট স্ট্রিম অবস্থান হয়, তখন এই ঘূর্ণবাত বেশি প্রবল হয়। তাহলে এইখানে আমাদের জেট স্ট্রিমের সঙ্গে এর একটা সম্পর্ক আছে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের। নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত মানে বুঝতে পারছো যে দুই অঞ্চল, আমরা যদি পৃথিবীর ক্ষেত্রে দেখি যে নাতিশীতোষ্ণ যে এগুলো হচ্ছে নিরক্ষীয় ক্রান্তীয় অঞ্চল, নাতিশীতোষ্ণ অঞ্চল, এই অঞ্চলগুলোতে কি হয়, নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত দুদিক থেকে দুটো বাতাস, এই দিক থেকে একটা বাতাস, এই দিক থেকে একটা বাতাস, উষ্ণ, শুষ্ক, শীতল, উষ্ণ, আর্দ্র, শীতল, শুষ্ক, এরকম হতে পারে। ও জেট স্ট্রিমের গভীর যখন ভূপৃষ্ঠের নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের উচ্চ তলের ট্রপোস্ফিয়ারীয় জেট স্ট্রিম অবস্থান করে, তখন এই ঘূর্ণবাত বেশি প্রবল হয়। তাহলে এইখানে যেটা মানে আমাদের ধরো যেটা আমরা দেখাচ্ছিলাম, দুদিক থেকে দুটো বায়ু গিয়ে এখানে ধাক্কা দেওয়ার ফলে একটা ঘূর্ণবাত তৈরি হয়েছে, যেটা আমরা নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত বলি। একটা সীমান্ত, দুটো বাতাস দুদিক থেকে এরকম ভাবে গিয়ে এই সীমান্তে ধাক্কা দেওয়ার ফলে একটা সার্কুলেশন সেখানে তৈরি হয়েছে। আবার এই যে জেট স্ট্রিম তার মধ্যে অবস্থান করছে, তাহলে কি হবে না, এটাতে প্রবল একটা আকার ধারণ করবে। জেট স্ট্রিমের কারণে ভূপৃষ্ঠ তলে নিম্নতলীয় ঘূর্ণবাত এবং প্রতীব্য ঘূর্ণবাতের প্রকৃতি এবং আকার পরিবর্তন হওয়াতে স্থানীয় আবহাওয়ার ওঠানামা, মানে ওঠানামা বলতে এখানে খরা এবং বন্যা দেখা যায়। তাহলে এখানে দেখো যেটা বলছি, জেট স্ট্রিমের কারণে ভূপৃষ্ঠ তলে নিম্নতলীয়, মানে এটা ঊর্ধ্বাকাশে নয়, নিচে, ঘূর্ণবাত এবং প্রতীব্য ঘূর্ণবাতের প্রকৃতি ও আকারের পরিবর্তন হওয়াতে স্থানীয় আবহাওয়া ওঠানামা। বলো, কেউ কিছু বলছো? জেট স্ট্রিম কি করে না, স্থানীয় কোনো একটা আবহাওয়াকেও কিন্তু প্রভাবিত করতে পারে। এটার ফলে সেই অঞ্চলে বন্যা হতে পারে বা খরা দেখা দিতে পারে। জেট স্ট্রিমের ফলে ট্রপোস্ফিয়ারের উপরের অংশ অনুভূমিক অভিসঞ্চরণ এবং অপসরণ হতে দেখা যায়। ট্রপোস্ফিয়ারের উপরের অংশে, আমরা যদি ট্রপোস্ফিয়ারের একটা অংশ আমরা যদি ভাবি যে এখানে ট্রপোস্ফিয়ার অবস্থান করছে, উঁচু অংশ, ট্রপোস্ফিয়ার এর উপরের অংশে অনুভূমিক অভিসঞ্চরণ, অনুভূমিক ভাবে মানে এবং অপসরণ হতে থাকে। জেট স্ট্রিমে অভিসরণ আর অপসরণ। জেট স্ট্রিমের ফলে ট্রপোস্ফিয়ারের উপরের অংশে অনুভূমিক ভাবে অভিসরণ মানে হচ্ছে কনভার্জেন্ট, মানে কাছে আসা। হ্যাঁ বলো। না, অনুভূমিক ভাবে অভিসরণ, হ্যাঁ, অনুভূমিক অভিসরণ এবং অপসরণ হতে থাকে। অভিসরণ অপসরণ দুটোই হতে থাকে। অনুভূমিক অভিসরণ মানে কনভার্জেন্ট, মানে অভিসরণ মানে হচ্ছে কাছে আসা, অপসরণ মানে দূরে সরে যাওয়া। এই জেট স্ট্রিমের কারণে দুটোই হতে পারে। জেট স্ট্রিম বায়ু উলম্ব প্রবাহ দুইভাবে হয়। জেট স্ট্রিমে বায়ু উল্লম্ব প্রবাহ দুইভাবে হয়। ঘূর্ণবাতের বায়ু ওপরে ওঠে, ঘূর্ণবাতের যে বায়ু, মানে তোমার ধরো যেটা উষ্ণ অঞ্চল, সেইখান থেকে বায়ু ওপরের দিকে ওঠে, এবং প্রতীব্য ঘূর্ণবাতের বায়ু প্রণালীতে নিচে বসে যায়। প্রতীব্য ঘূর্ণবাতের বায়ুর প্রণালীতে নিচে বসে যায়।
এইভাবে উচ্চ ঘূর্ণবাতের বায়ু উপরের দিকে উঠে আর প্রতিপক্ষ ঘূর্ণবাতের বায়ু নিচে বসে যায়। ধরো এটা মেরু অঞ্চল, মেরু অঞ্চল মানে সেখানে তোমার প্রতিপক্ষ ঘূর্ণবাত হবে নয়, এইখানের বায়ু হচ্ছে নিচে বসে যাবে। মানে আমাদের এমনি স্বাভাবিকভাবে যদি চিন্তা করি যে যেখানে উষ্ণ হচ্ছে সেখানে কি হয়, হালকা হয় বায়ু, উপরের দিকে ওঠে। যেখানে মানে প্রতিপক্ষ ঘূর্ণবাত মানে কি ভারী বায়ু, সে নিচে বসছে, এটাই বোঝাতে চেয়েছে। এইভাবে উচ্চতলীয় বায়ুর ঊর্ধ্বমুখী এবং নিম্নমুখী প্রবাহের ফলে ট্রপোস্ফিয়ারে বায়ুর দ্রুত মিশ্রণ হয়। এবং এইগুলো কি হচ্ছে, মানে আমি যদি ট্রপোস্ফিয়ারের ক্ষেত্রে দেখি, এটা ট্রপোস্ফিয়ারের অঞ্চলে হচ্ছে, তাহলে কি হবে না, উপরের দিকে একটা বায়ু উঠছে, নিচের দিকে একটা বায়ু নামছে। তাহলে এইখানে যে দূষণগুলো, দূষণ সমৃদ্ধ বায়ু যেটা উপরের দিকে উঠতে চাইছিল, তাকে কি করলো আরো নিচের দিকে নামিয়ে নিল। এটা হতে পারে। আবার অনেক সময় যে এই অঞ্চলগুলো দূষিত হয়ে গেল উপরের দিকে ওঠার ফলে, এখানেই বলেছে ওইটা, ট্রপোস্ফিয়ারের বায়ুর দ্রুত মিশ্রণ হয়। এর ফলে মানুষ সৃষ্ট দূষণ ট্রপোস্ফিয়ার থেকে স্ট্র্যাটোস্ফিয়ারে পরিবাহিত হয়। এই যে স্ট্র্যাটোস্ফিয়ার, অনেক সময় ট্রপোস্ফিয়ার থেকে স্ট্র্যাটোস্ফিয়ার দূষিত হয়ে যাচ্ছে, এই দূষণটা কি করে গেল, বলছে যে এইটা এইরকম ভাবে জেট স্ট্রিম একে প্রভাবিত করেছে, যেতে যে ঘূর্ণবাতের যে বায়ু সেটা উপরের দিকে উঠে গেছে এবং একে যেতে প্রভাবিত করেছে, স্ট্র্যাটোস্ফিয়ার দূষিত হয়ে যাচ্ছে এটার ফলে। ক্রান্তীয় মৌসুমী বৃষ্টিপাত এবং জেট স্ট্রিম দ্বারা প্রবাহিত হয়। ক্রান্তীয় মৌসুমী বৃষ্টিপাত, আমাদের এই যে মৌসুমী বায়ু আসে, এটাও কিন্তু জেট স্ট্রিম দ্বারা প্রবাহিত হয়। জেট স্ট্রিম যখন থাকে তখন বায়ুটা ঢুকতে পারে না, জেট স্ট্রিম সরে গেলে ঢুকে, এরকম কিছু একটা আছে। এটার দ্বারা আমাদের ক্রান্তীয় মৌসুমী বৃষ্টিপাত হয়। এরপর আছে এল নিনো, লা নিনা। এল নিনো, লা নিনা এগুলো ইম্পর্টেন্ট জায়গা, এগুলো থেকে কোশ্চেন আসতে পারে। এল নিনো, এল নিনো কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। এল নিনো থেকে কোশ্চেন আসার সম্ভাবনা আছে। হ্যাঁ বলো। হ্যাঁ, তোমাকে একদিন নিয়ে পড়বো। দেখো এল নিনো এবং লা নিনার এই যে ঘটনা, এল নিনো দেখো আবহাওয়ার একটা গুরুত্বপূর্ণ ঘটনা, যার আবির্ভাব দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূল, পেরু উপকূল, দক্ষিণ আমেরিকার। আমরা এর আগে সমুদ্র স্রোত পড়ার সময় আমরা দেখেছি পেরু, দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূল, মুখ্যত পেরু উপকূলের কাছে পূর্ব প্রশান্ত মহাসাগরে হয়। এটা আমরা যে মহাসাগরটা দেখিয়েছিলাম, দেখবে দক্ষিণ আমেরিকার এইদিকে এশিয়ার কিছু অংশ আছে, তাহলে এখানে যে মহাসাগরটা, এটা হচ্ছে প্রশান্ত মহাসাগর। প্রশান্ত মহাসাগরে হয়। এল নিনোর ঘটনা সর্বপ্রথম 1941 সালে দেখা গেছে। সর্বপ্রথম এই ঘটনাটা ঘটেছে 1941 সালে, লক্ষ্য করেছে আর কি, ঘটেছে নয় মানে লক্ষ্য করেছে, 1941 সালে দেখা গেছে। 1986 সালে লা নিনা নির্ধারণ করা হয়েছে। 1986 সাল, লা নিনা যেটা ছোট, এটা নির্ধারণ করা হয়েছে 1986 সাল। যদিও এগুলো খুব একটা ইম্পর্টেন্ট নয়, এই সালগুলো, এই সালগুলো সাধারণত পড়ে না। লা নিনার ঘটনা সক্রিয় হলে দক্ষিণী দোলন, সাউদার্ন অসিলেশন যেটা বলা হয়, এসো, হ্যাঁ এটা 1986। লা নিনা, লা নিনার ঘটনা সক্রিয় হলে দক্ষিণী দোলন, সাউদার্ন অসিলেশন এবং ওয়াকার সঞ্চালন, ওয়াকার সার্কুলেশন সক্রিয় এবং শক্তিশালী হয়ে যায়। লা নিনার ঘটনা সক্রিয় হলে, লা নিনার ঘটনা সক্রিয় হলে দক্ষিণী দোলন এবং ওয়াকার সঞ্চালন সক্রিয় এবং শক্তিশালী হয়ে যায়। পেরু উপকূলের কাছে প্রশান্ত মহাসাগরের নিচে ঠান্ডা জলরাশি উপরে উঠে আসে। পেরু উপকূলের কাছে
প্রশান্ত মহাসাগরে পেরু উপকূলের কাছে কি হয়, ঠান্ডা জলরাশি উপরে উঠে আসে এবং উপকূল, হ্যাঁ, প্রশান্ত মহাসাগরের নিচে থেকে ঠান্ডা জলরাশি উপরে উঠে আসে, উপকূল ভাগে শুষ্ক আবহাওয়া হয়ে যায়। উপকূল ভাগে যেটা হয় এটা শুষ্ক আবহাওয়া। হ্যাঁ, পেরু উপকূল। হুম। হ্যাঁ, লানিনার ঘটনা সক্রিয় হলে দক্ষিণী দোলন মানে যেটা সাধারণ অসিলেশন এবং ওয়াকার সঞ্চালন সক্রিয় এবং শক্তিশালী হয়ে যায়। সক্রিয় এবং শক্তিশালী হয়ে যায়, এটা আমি একটু পরে চিত্র দিয়ে দেখাবো। সাধারণ অসিলেশন এবং ওয়াকার সঞ্চালনের যে এটা দেখাচ্ছি, একটু পরে এটা দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, উপকূল ভাগ শুষ্ক আবহাওয়া হয়ে যায় এবং মহাসাগরের মাছেদের আধিক্য দেখা যায়। আচ্ছা, পশ্চিমের ক্রান্তীয় প্রশান্ত মহাসাগরে জলের উষ্ণতা বেড়ে যায়। ক্রান্তীয় অঞ্চল বা নিরক্ষীয় অঞ্চলে প্রশান্ত মহাসাগরে জলের উষ্ণতা বেড়ে যায় পশ্চিম দিকে। এটা প্রশান্ত মহাসাগরের পূর্ব দিক, এটা হচ্ছে পশ্চিম দিক। এটা পূর্ব দিক, এটা পশ্চিম দিক। এখানে কি হচ্ছে না, পশ্চিমে ক্রান্তীয় প্রশান্ত মহাসাগরে জলের উষ্ণতা বেড়ে যায়, এখানে উষ্ণতা বাড়ছে, উষ্ণতা বেড়ে যায় এবং আবহাওয়া বেশি আর্দ্র হয়ে যায়। এখানে কি হয়, আবহাওয়া বেশি আর্দ্র হয়ে যায়, বাণিজ্য বায়ু অত্যন্ত শক্তিশালী হয়। এই অঞ্চলে বাণিজ্য বায়ু শক্তিশালী হয়। আর্দ্র হয়ে যায় মানে এখানে বৃষ্টিপাত আরম্ভ হয়, বৃষ্টিপাত বেশি হয় এখানে। ক্রান্তীয় এই বছরে আছে না, হ্যাঁ ঠিক। এই সালগুলো কিন্তু অনেক সময় আছে, অনেকগুলো সাল আছে। এল নিনো লা নিনো কবে কি হয়েছে না হয়েছে সাল। হ্যাঁ, আসতেই পারে, না আসার কিছু নাই। হম, আম বলো সব। হ্যাঁ, হুম হুম হুম। ক্রান্তীয় পূর্ব প্রশান্ত মহাসাগরে, বিশেষত দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলের কাছে এল নিনো নিষ্ক্রিয় হয়ে যায়। ক্রান্তীয় পূর্ব প্রশান্ত মহাসাগরে, এটা মানে উষ্ণ, এখানে শীতল আর কি, এটা এইখানটাই বলছে দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলের কাছে এল নিনো নিষ্ক্রিয় হয়ে যায়। এরপরে ওয়াকার সঞ্চালন এবং এল নিনো দক্ষিণী দোলন যেটা বলছি, সেটা আমি চিত্রটা দেখালি তোমাদের বুঝতে, ওয়াকার সঞ্চালনের চিত্রটা দেখালি তোমরা বুঝতে পারবে। ওয়াকার সঞ্চালন হচ্ছে যে ভূপৃষ্ঠীয় বাণিজ্য, পশ্চিমা ও মেরু বায়ুর সঞ্চালন। বাণিজ্য মানে হচ্ছে আয়ন বায়ু, পশ্চিমা বায়ু, মেরু বায়ুর সঞ্চালন এবং দেশান্তরীয় ত্রিকোষীয় বায়ু সঞ্চালন। বায়ু সঞ্চালনে কিছু বিচ্যুতি পাওয়া যায়। উদাহরণরূপে স্থানীয় এবং মৌসুমী বায়ুর সঞ্চালনের কথাও বলা যায়। এই বিচলনে পূর্ব পশ্চিম দিকে ক্রান্তীয় বায়ুর আঞ্চলিক প্রবাহ, জোনাল যেটা আঞ্চলিক প্রবাহ বেশি গুরুত্বপূর্ণ। এই বিশেষ পূর্ব পশ্চিম বায়ু প্রবাহ ওয়াকার সঞ্চালন বা প্রবাহ নামে পরিচিত। আমি ছবিটা দেখাই তাহলে বুঝতে পারবে। ওয়াকার সঞ্চালনে এই অঞ্চলটা হচ্ছে দক্ষিণ, এখানে হাই প্রেসার, এটা হচ্ছে হাই প্রেসার এইচপি, এইটা হচ্ছে লো প্রেসার এলপি। এখানে কি হয় না, এই দিক থেকে একটা সঞ্চালন, সারফেস ফ্লো, সারফেস সারফেস ফ্লো, এইটা ওপরে দেখো, এখানে লো প্রেসার বলে এখানে তাপমাত্রা বেশি ওপরের দিকে উঠছে, এবং এটা হাই অল্টিটিউড, ঊর্ধ্বাকাশে, হাই হাই অল্টিটিউডে, হাই অল্টিটিউড ফ্লো ফ্লো হচ্ছে এবং এইখানটায় আবার এসে নামছে। এরপরে দেখো চিত্রটা আগে ভালো করে বুঝে নাও, তারপরে আমি এটা পড়লে তবে বুঝতে পারবে, না হলে বুঝতে পারবে না।
হ্যাঁ, মানে চিত্রটা এখানে কি দেখালাম, এখানে হচ্ছে লো প্রেসার, এখানে হচ্ছে হাই প্রেসার। লো প্রেসার থেকে কি হচ্ছে না উষ্ণ বায়ু উপরে উঠছে, হাই অল্টিটিউডে এটা ফ্লো হয়ে আবার এখানে গিয়ে নামছে কোথায় না এইচপিতে, মানে তোমার হাই প্রেসারে নামছে। হাই প্রেসারে বায়ু ভারী হয়ে এখানে তোমার সারফেসে একটা ফ্লো তৈরি হচ্ছে। সারফেস বলতে এখানে সমুদ্র সারফেস। এরপরে দেখো ব্যাপারটা বুঝতে তোমাদের সুবিধা হবে। ওয়াকার সঞ্চালন বাস্তবে বায়ু সঞ্চালনের একটি পরিচলনীয় কোষ। পরিচলন স্রোত যেভাবে হয়, পরিচলনীয় কোষ, পরিচলন স্রোত যেভাবে হয় ঠিক সেম জিনিস দেখো, পরিচলন স্রোতের মতো এই দিক থেকে যাচ্ছে উপরে উঠছে, যাচ্ছে নিচে নামছে, এভাবে পরিচলন স্রোত তৈরি হয়েছে, যার সৃষ্টি ক্রান্তীয় প্রশান্ত মহাসাগরে নিরক্ষরেখা বরাবর পূর্ব থেকে পশ্চিম দিকে চাপ অবক্রমের জন্য হয়ে থাকে। বুঝতে পারলে? যার সৃষ্টি ক্রান্তীয় প্রশান্ত মহাসাগরের ক্রান্তীয় অঞ্চলে, ক্রান্তীয় প্রশান্ত মহাসাগরের নিরক্ষরেখা বরাবর। হ্যাঁ, এটা নিরক্ষরেখা বরাবর, মানে ক্রান্তীয় এবং নিরক্ষরেখার অঞ্চলে এটা অবস্থান করছে, নিরক্ষরেখা বরাবর পূর্ব থেকে পশ্চিমে। তাহলে এখানে তোমার পূর্ব দিক দেখো, এটা প্রশান্ত মহাসাগর, প্রশান্ত মহাসাগরের হচ্ছে পূর্ব দিকে এই দিকটা, পশ্চিম দিকে এই দিকটা। তাহলে পূর্ব থেকে পশ্চিমে, পূর্ব দিক থেকে পশ্চিম দিকে চাপ অবক্রমের জন্য হয়ে থাকে। হ্যাঁ, চাপ অবক্রম মানে প্রেসার গ্রেডিয়েন্ট, মানে হাই প্রেসার থেকে লো প্রেসার যাচ্ছে। 2-3 বছর অন্তর এই পূর্ব পশ্চিম চাপ অপক্রমের বিপরীত অবস্থার সৃষ্টি হয়। মানে এই অবস্থাটা যদি বিপরীত হয়, মানে এইখানে হাই প্রেসার, এইখানে লো প্রেসার, তাহলে কি হবে, বিপরীত হয়ে যাবে। মানে এই দিক থেকে এই দিকে চলে আসবে, বায়ু এখানে উপরে উঠবে, এখানে যাবে, এখানে নামবে, এটা চলবে। এটা 2-3 বছর অন্তর হয় এটা। এইভাবে চাপ অবক্রম এবং বায়ু সঞ্চালন ওঠানামা, এই যে ওঠানামা হচ্ছে, মানে একবার একবার এইদিকে হলো, দোলনা কি করে, একবার এইদিকে যায়, আবার একবার এইদিকে আসে, আবার একবার এইদিকে যায়, আবার একবার ওইখান থেকে এসছে দোলন। দোলন কথার অর্থ হচ্ছে দোলনা থেকে দোলন। বুঝতে পেরেছো? মানে কি হলো না, একবার এইদিকে গেল, আবার একবার এইদিকে এলো, এই জিনিসটা চলতে থাকে 2-3 বছর অন্তর অন্তর। এই ওঠানামা বা দোলন চলতে থাকে। বিজ্ঞানী ওয়াকার একে দক্ষিণী দোলন নাম দিয়েছেন। বিজ্ঞানী ওয়াকার ওই জন্য একে দক্ষিণী দোলন নাম দিয়েছে। জিনিসটা কিছুই নয়, একবার এইখানে প্রথম যখন শুরু হচ্ছে, এখানে হাই প্রেসার, এখানে লো প্রেসার, এইভাবে কিছুদিন চলতে থাকে, 2-3 বছর চলে, উল্টো হয়ে যায়, আবার এখানে হাই প্রেসার, এখানে লো প্রেসার হয়ে যায়। হ্যাঁ, মানে একবার দোলনা এইদিকে গেল, আবার দোলনাটা এইদিকে এলো, আবার দোলনা এদিকে গেল, আবার এই যে দোলন চলছে, এইটাকেই ওয়াকার প্রথম করেছিল, দক্ষিণী দোলন নাম দিয়েছে। এরপর কিছু স্থানীয় বায়ু আছে, এগুলো আমি পিডিএফ আকারে দিয়ে দেবো, এগুলো আমি আর বলছি না, এগুলো ব্যাখ্যা করার মতো কিছু জিনিস নাই এখানে। হ্যাঁ, সবগুলোই তো পিডিএফ দিয়ে দেবো, পিডিএফ এ সবগুলোই রাতে হলে দিয়ে দিচ্ছি। তা আমি এরপরে যে উইন্ড গুলো আছে, উইন্ড গুলো বোঝানোর সেরকম কিছু নাই, আর আমার নোটটা এইখান পর্যন্তই আছে। এরপরে আমি হয়তো যদি নোটটাকে আরো কিছু আমি দেখছি যে এইখান থেকে আর কিছু আছে কিনা, যদি এইখান থেকে থাকে ভালো, আর না থাকলে আবার অন্য চ্যাপ্টার, আমার চ্যাপ্টার বলতে কি এই ক্লাইমেটোলজি চলবে এখন, ক্লাইমেটোলজি এখনো শেষ হয় নাই, ক্লাইমেটোলজি শেষ হতে এখন দেরি আছে। ওশোনোগ্রাফি আজকে কিছু অংশ দিয়েছি, দেখবে ওশোনোগ্রাফি যতটা দেওয়া হয়েছে সেই অংশটা মানে রায় মার্টিন বই থেকে দিয়েছি। কারোর কাছে যদি এই বইটা থাকে, বইটা তোমরা ডিটেলসে পড়বে ওইখান থেকে। হ্যাঁ, মানে খুব ভালো করেই দেওয়া আছে দেখলাম। তো আমি আর নোটগুলো লেখার অত টাইম পাই নাই, না হলে তোমাদেরকে হয়তো লিখেই দিতাম, কিন্তু লিখতে গেলে অনেক টাইম লাগবে, সেটা আর সম্ভব হচ্ছে না, যেহেতু এইদিকে তোমার ক্লাইমেটোলজির অংশগুলো তৈরি করতে হচ্ছে বা এবং বুঝতেও হচ্ছে একটু, তার জন্য একটু টাইম লাগছে।
ওই জন্য তোমরা এখান থেকে পড়ে নেবে ওইটা। আর অন্য কোনো বই থেকেও তোমরা এগুলো দেখবে, যদি আরো ভালো বই কোনো কিছু পাচ্ছ সেখান থেকেও পড়বে, অসুবিধা নেই। আর যেগুলো আমার ধরো কোশ্চেন দেওয়া আছে, আশা করছি ওইখান থেকেই পড়বে, তার বাইরে থেকে কিছু পড়বে না। তার জন্য তোমরা নিশ্চিন্ত থাকো যে মানে এটা নিয়ে 8টা আছে, হয়তো আরো ভেতরে কোথাও আছে, আমি পরে তখন দেখবো। 8টা আপাতত আমি হাতের কাছে পেলাম। হ্যাঁ, মরফোলজি, হ্যাঁ ওইগুলো আমি সব 10টা করে সেট আমি করেছিলাম একটা বই তৈরি করবো বলে। বেশিরভাগ 10টা করে করা ছিল, তার মধ্যে প্র্যাকটিক্যালটা দেখছি 20টা সেট করা আছে। তা এতগুলো সেট তো এরপরে আমি হয়তো দিয়ে দেবো, কিন্তু তোমরা সেগুলো সবগুলো দিতে পারলে ভালো। দেখা যাক কতটা কি আর কি ইয়ে হয়। মিনিমাম 10টা করে আর কি পাবে এরকম আশা করছি আর কি, সবগুলোতেই ওরকম করা ছিল। হ্যাঁ, আর সামগ্রিকের ওপরেও আমাদের মনে হয় 10টা না 20টা সেট করা ছিল সমগ্র এগুলোর ওপরে। মানে প্র্যাকটিসের যেগুলো পেয়ে যাবে সেইখান থেকে কোশ্চেন, আমি বলছি যে একদম 100% তার বাইরে থেকে কোশ্চেন হবে না। হ্যাঁ, আমার যেটুকু আর কি ধারণা যে ওইখান থেকেই পড়বে। হ্যাঁ, বাই চান্স হয়তো একটা দুটো কোশ্চেন, যদি খুব আর কি ভাগ্য খারাপ হয়, যদি দেখা যায় যে খুব কোশ্চেন টাফ হয়েছে, হয়তো একটা দুটো কোশ্চেন হয়তো সেরকম হতে পারে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আজকে এখানেই শেষ করছি। ভালো করে পড়াশোনা করো, আবার আমরা রবিবারে যারা অফলাইনে আসতে পারবে অবশ্যই অফলাইনে চলে আসবে। যাদের অফলাইনে সুবিধা হচ্ছে তারা এসো, আর অনলাইন যাদের সুবিধা হচ্ছে তারা অনলাইনেই থাকো। তবে আমি কাছাকাছি যারা আছো অবশ্যই বলবো অফলাইনে এসো। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ, গড ব্লেস। মা গো, ফোনটা পুরো গরম হয়ে গেছে না, ফোন একটুখানি গরম হয়েছে। স্যার এই প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো